হোয়াট দ্য হেল ইজ দিস? ম্যানেজারের দিকে ফাইল ছুঁড়ে মেরে মিম, একটা কাজ আজ অবধি আপনি ঠিক করে করেছেন? আগামীকাল থেকে আপনার অফিসে আসার কোনো প্রয়োজন নেই, জাস্ট বেরিয়ে যান আমার সামনে থেকে। চিৎকার করে মিম। ম্যাম, আই এম সরি। আমার আর কোনো দিন এমন ভুল হবে না। বউ, বাচ্চা নিয়ে আমায় পথে বসতে হবে। কান্নাজড়িত কণ্ঠে ম্যানেজার। নো এক্সকিউজ, আই রাস্টিকেট ইউ। অনেক সুযোগ দিয়েছি আপনাকে, কিন্তু আর নয়। কালকে থেকে আসবেন না। বেরিয়ে যান এখান থেকে। আই সে আউট, অনেক জোরে চেঁচিয়ে মিম। ম্যানেজার নিঃশব্দে বেরিয়ে গেল। মিম পানি খেয়ে চেয়ারে বসল। শৈলীকে কল করে কেবিনে আসতে বলল। ম্যাম, আসব? এসো। এক্ষুনি ম্যানেজারের পোস্ট পাবলিশড কর। কালকে ইন্টারভিউ হবে। ম্যাম, এই ম্যানেজার? অবাক হয়ে শৈলী। তাকে বাদ দিয়েছি। ওকে ম্যাম, আমি এক্ষুনি পোস্ট পাবলিশড করে দিচ্ছি। আমি এখন বেরিয়ে যাব। আয়াত, মিমের অফিসের সবচেয়ে পরিশ্রমী ছেলে, কে নিয়ে আজকে বরং সবটা তুমিই দেখো। মাথাটা প্রচুর গরম হয়ে আছে। ওকে ম্যাম, আপনি বাসায় যান। আমি সবটা সামলে নিচ্ছি। মিম অফিস থেকে বেরিয়ে যাওয়ার পর সবাই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। মিমের ভয়ে সারাক্ষণ সবাই তটস্থ থাকে। সবাই রিল্যাক্সে কাজ করা শুরু করল। অন্যদিকে, ড্যাড, এসবে আমি এখন ইনভলভ হতে চাই না। তোমার বিজনেস তুমি দেখো। বিরক্ত হয়ে অর্নিল। তোর বাবা তো এতগুলো বছর দেখল, এখন তুই চেয়ারে বসবি। এই কারণেই তো তোর ড্যাড তোকে লন্ডন থেকে নিয়ে আসলো। অর্নিলের আম্মু। আম্মু, তুমিও। তোমরা কি আমায় একটু এনজয় করতে দিবে না? এক্ষুনি আমি বিজনেসের দায়িত্ব নিয়ে নিব। দেখ আব্বু, আমি চাই এখন তুই চেয়ারে বসো। আমি একটু ছুটি চাই। অর্নিলের বাবা। ড্যাড, তোমার যখন এতই ছুটির প্রয়োজন তাহলে অফিস যেও না। বাদ দাও এসব বিজনেস। বাট আমায় আর জ্বালাবে না এসব নিয়ে। অর্নিল এসব বলে রাগ করে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। অর্নিলের বাবা মা দুইজনেই ব্যর্থ মলিন মুখ নিয়ে বসে পড়লেন। মিম নিজের গাড়ি নিজে ড্রাইভ করছে আর অর্নিল ও নিজের গাড়ি নিজে ড্রাইভ করছে। দুইজনেই ভীষণ রেগে আছে। রামপুরা ক্রস করার পর হঠাৎ মিমের গাড়ি কোনো একটা গাড়ির সাথে ধাক্কা খায় আর গাড়ির ডাউন বডি বেঁকে যায়। মিম এবার প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে গেল। মিম গাড়ি থেকে নেমে ওই গাড়ির সামনে যায় যেই গাড়ি মিমের গাড়িকে ধাক্কা দিয়েছে। অর্নিল আর মিমের গাড়ি ধাক্কা লেগে গেছে। হাউ ডেয়ার ইউ! মিম। সেম কিউএসএন আমারও। আপনার সাহস কি করে হয় আমার গাড়িতে ধাক্কা মারার? গাড়ি যখন চালাতেই পারেন না তাহলে চালান কেন? গাড়ি থেকে নেমে অর্নিল। ইউ জাস্ট ক্রস ইয়োর লিমিট। জানেন আপনি দাম কত এই কারটার? ঝাড়ি দিয়ে মিম। আই গেস 18 লাখ, এর বেশি হবে না। আর যেইটা ভেঙেছে সেইটা কিনতে 25,000-এর মতো লাগবে। চেক দিয়ে দিচ্ছি, টাকাটা উঠিয়ে নিবেন। গাড়ি থেকে চেকবুক বের করে অর্নিল। হ্যাভ ইউ এনি আইডিয়া হু আই এম? অনেক জোরে চেঁচিয়ে। আই হ্যাভ। আপনি একজন বদমেজাজি আর অসভ্য একটা মেয়ে, যে নর্মাল কারণে মাঝ রাস্তায় দাঁড়িয়ে ঝগড়া করছেন। আর আপনিও জানেন না আমি কে। তাই কথা ঠিক করে বলুন। ইডিয়েট! 25,000 টাকার একটা চেক সাইন করে দিয়ে অর্নিল সেখান থেকে চলে গেল। মিম রাগে কেঁদেই দিল। হাতে গাড়ির চাবি ছিল, সেইটার রিং ছিল কাচের। সেইটা চাপ দিয়ে মিম ভেঙে ফেলল রাগে, আর হাত কেটে রক্ত পড়ছে। মিম গাড়ি রেখে সেখান থেকে হেঁটে বাসায় এলো। মিমের হাত থেকে রক্ত পড়তে দেখে রহিমা দৌড়ে এলো। ম্যাডাম, আপনার কি হইছে? হাত কাটল কেমনে? মিম কিছু না বলেই দৌড়ে উপরে চলে গেল। রহিমা দৌড়ে মিমের বাপির রুমে গিয়ে সব বলল।
মিস্টার রায়হান খুব দ্রুত মেয়ের ঘরে যান। মামনি দরজা খোল, মামনি। দরজা নক করছে মিমের বাপি। স্যার, আমার কাছে ডুপ্লিকেট চাবি আছে, নিয়ে আসব? রহিমা, তাড়াতাড়ি যা। ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে মিস্টার রায়হান দ্রুত মিমের ঘরে গেলেন। মিম মাথায় হাত দিয়ে নিচু হয়ে বসে আছে। হাতের রক্তগুলো সাদা শার্টের হাতায় লেগে গেছে আর ফোঁটায় ফোঁটায় ফ্লোরে পড়ছে। মিস্টার রায়হান দ্রুত মিমের সামনে গিয়ে বসলেন। মামনি, কি হইছে তোমার? হাত কেটেছে কিভাবে? রহিমা, তাড়াতাড়ি ফার্স্ট এইড বক্স নিয়ে আয়। জি স্যার। রহিমা দ্রুত ফার্স্ট এইড বক্স নিয়ে এলো। মামনি, কথা বলো প্লিজ। এইভাবে রেগে আছো কেন তুমি? মিমের হাত বাঁধতে বাঁধতে মিস্টার রায়হান। বাপি, এই প্রথম কেউ আমায় রাস্তার মাঝে অপমান করল। নিজেকে কন্ট্রোল করতে না পেরে ড্রেসিং টেবিলের আয়না ভেঙে ফেলল মিম। মামনি, শান্ত হও। কে করেছে তোমায় অপমান? কার এত বড় স্পর্ধা? রেগে গিয়ে মিস্টার রায়হান, ও কি তোমায় চিনে না? বাপি, ওই ছেলে আমায় অসভ্য বলেছে। অসভ্য? টি টেবিলে লাথি মেরে মিম। বাপি, ওই ছেলের এত বড় সাহস কিভাবে হলো? জানো বাপি, ওই ছেলে আমায় টাকা ভিক্ষা দেয়। আমাকে ও টাকা ভিক্ষা দেয়। ফ্লাওয়ার ভাস উল্টে ফেলে দিয়ে মিম। এখন আমার মেয়েকে আমি কিভাবে শান্ত করব? কে এমন সর্বনাশটা করল? মনে মনে মিস্টার রায়হান। বাপি, প্লিজ তুমি যাও এখান থেকে। আমার মাথা এখন আরো গরম হয়ে যাচ্ছে ওই সব ভেবে। মামনি, প্লিজ তুমি একটু শান্ত হও। ওই ছেলেকে তোমার বাপি শাস্তি দিবে। তুমি ফ্রেশ হয়ে এসো, আমি এখানে বসছি। মিমের হাতে টাওয়েল দিয়ে। মিম টাওয়েল নিয়ে ওয়াশরুমে গেল। রহিমা, এসব তাড়াতাড়ি পরিষ্কার কর, আমার মেয়ে আসার আগে। জি স্যার। মিম আসার আগেই রহিমা সব ভাঙাচোরা পরিষ্কার করে দেয়। মিম অনেকক্ষণ শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। রাগে মিমের ফর্সা চেহারা এখনো লাল হয়ে আছে। মিস্টার রায়হানের সব কথা মিম শুনে। পৃথিবীতে একমাত্র ওনার কথা শুনতেই মিম বাধ্য। মিস্টার রায়হান পাগলের মতো ভালোবাসে মেয়েকে, আর মিম ও পাগলের মতোই ভালোবাসে বাপিকে। মিস্টার রায়হান জোর করে মিমকে খাওয়ালো। স্লিপিং পিল খেয়ে মিম ঘুমিয়ে গেল। মিস্টার রায়হান শুধু ভাবছে, এমন দুঃসাহস কোনো ছেলের, যে আমার মামনিকে এসব কথা বলতে পারে। তবে যে বলেছে তার হিম্মত আছে বলতে হবে। ঘুম থেকে ওঠার পর মিমের মাথা একটু ঠান্ডা হয়। মিম কফি খেতে খেতে বাপির সাথে গল্প করে। ওইদিকে অর্নিল রেগেমেগে বাসায় ঢুকে। ড্যাড, ড্যাড। জোরে জোরে মিস্টার চৌধুরীকে ডেকে অর্নিল। কি হলো তোর? আমার অ্যাকাউন্টে এক্ষুনি 5 লাখ টাকা অ্যাড করে দাও। কিন্তু কেন? যেই পরিমাণ অ্যাক্সিডেন্ট এখানে হয় সেইখানে আমি ক্ষয়পূরণ দিতে দিতেই নিঃস্ব হয়ে যাব। কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে? তুই ঠিক আছিস তো? অর্নিলের আব্বু আম্মু দুইজনেই একসাথে। হ্যাঁ আছি। আমার জীবনে আমি এই ধরনের মেয়ে দেখিনি যা আজ দেখলাম। একটু গাড়িতে ধাক্কা লেগেছে বলে রেগে আগুন। মেয়ের গাড়িতে ধাক্কা দিয়েছিস? অর্নিলের আব্বু। হ্যাঁ। পরের দিন বনানীতে একটা 7 স্টার রেস্টুরেন্টে মিমের আর্জেন্ট মিটিং ছিল। কাটা হাতে ব্যান্ডেজ করেই মিম চলাফেরা করছে। 3 জন বিজনেস পার্টনারদের সাথে কথা বলার মাঝে মিম অর্নিলকে দেখল রেস্টুরেন্টে ঢুকতে। মিমের মেজাজ বিগড়ে গেল। মিম নিজেকে শত চেষ্টা করেও কন্ট্রোলে রাখতে পারছে না। অর্নিল ও মিমকে এখানে দেখে সম্পূর্ণ ভরকে যায়। অর্নিল সানগ্লাস খুলে মিমের দিকে তাকালো, কিন্তু মিম টেবিল গ্লোব হাতে চাপ দিয়ে ধরে রেখেছে রাগে। মিম যেই রেস্টুরেন্টে মিটিং এ গেল অর্নিল ও ঠিক সেই রেস্টুরেন্টে গেল, তবে সেইটা কাকতালীয়।
অর্নিলকে দেখে মিম রাগে কাচের গ্লোব ঘোরাচ্ছিল হাতে নিয়ে, আর অর্নিল সানগ্লাস খুলে মিমের দিকে তাকিয়ে ওর ফ্রেন্ডসদের সাথে গিয়ে বসে। অর্নিল মিমের পাশের টেবিলেই সিট বুক করেছিল। অর্নিলের ফ্রেন্ডরা অনেক বেশি মজা করছিল আর হাসাহাসি করছিল। এতে মিম ডিস্টার্ব হয়ে কথা বলা অফ করে দিল, আর শৈলী দ্রুত গিয়ে অর্নিল আর ওর ফ্রেন্ডদের বলে, স্যার প্লিজ একটু আস্তে কথা বলুন আপনারা, আমাদের খুব ইম্পর্টেন্ট একটা মিটিং হচ্ছে। সো হোয়াট? এতে আমরা কেন আমাদের গসিপিং বন্ধ করব? মিটিং অফিসে গিয়ে করুন, কোনো পাবলিক প্লেসে নয়। আর এইটা একটা রেস্টুরেন্ট, সো সবারই বিভিন্ন প্ল্যান আছে। অর্নিলের ফ্রেন্ড সরি বলার জন্য শৈলী চলে গেল। শৈলী চলে আসার পর মিম আবারও শুরু করল মিটিং। সাথে 4 জন বিজনেস পার্টনার ছিল মিমের। মিমের কথা বলার মাঝে হঠাৎ ওরা অনেক জোরে হেসে দেয় আর অনেক জোরে জোরে কথা বলছে। মিম এইবার ফাইল ছুঁড়ে ফেলে দিল আর শৈলীকে চিৎকার করে বলল, বাংলাদেশে কি আর কোনো জায়গা ছিল না? এই নর্দমায় নিয়ে এসেছ কেন? মিম দাঁড়িয়ে গেল। মিমের চিৎকার শুনে ম্যানেজার দৌড়ে সেখানে আসে আর মিমকে জিজ্ঞেস করে, ম্যাম এনিথিং রং? আমি এইখানে টেবিল বুক করার পরেও আপনার উচিত হয়নি এইখানে আর কারো বুকিং নেওয়ার। এখন আমি আমার কাজ করতে পারছি না। এর মানে বুঝেন আপনি? এই যে মিস, জায়গাটা আপনার একার না। আপনি এইখানে যত টাকা দিয়ে এসেছেন আমিও ঠিক ওত টাকা দিয়েই এসেছি। অ্যান্ড ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, এইটা কোনো নর্দমা না। আপনার মতো বদরাগী যেখানে যাবে সেই জায়গাটাই ডাস্টবিন হয়ে যাবে। দাঁড়িয়ে অর্নিল। এই কথা শুনে মিম নিজেকে কন্ট্রোল করতে না পেরে অর্নিলের টেবিলের ক্লথ ধরে সব খাবার নিচে ফেলে দেয়। ম্যানেজার সহ সবাই স্তব্ধ। অর্নিল শুধু দাঁড়িয়ে দেখল যে মিম কি করল। শৈলী তো ভয়ে রীতিমতো কাঁপছে। মিম রায়হান এর সাথে আজ পর্যন্ত কেউ গলা উঁচু করে কথা বলতে পারেনি, বাট ইউ জাস্ট ক্রস ইয়োর লিমিট। আই ওয়ার্নিং ইউ, নেক্সট টাইম আমাকে আন্ডারএস্টিমেট করতে আসার আগে নিজেকে নিয়ে ভাববেন যে একজন মেয়ের সাথে একটা ছেলে ঠিক কিভাবে কথা বলে। এই কথাগুলো বলেই মিম মিটিং ক্যান্সেল করে চলে গেল সেখান থেকে। অর্নিলের উপর ম্যানেজার অনেক ক্ষিপ্ত হল। আপনি কি ম্যামকে চিনেন না? ওনার সামনে কেউ আজ পর্যন্ত চোখ উঠাতে পারেনি আর আপনি এইভাবে তর্ক করলেন? ম্যানেজার। অর্নিল কিছু না বলে সেখান থেকে চলে গেল। অর্নিল ড্রাইভ করছে আর ভাবছে, আমি এইটা কিভাবে করতে পারলাম? মিমের সাথে এইভাবে এই 2 দিন আমি বাজে ব্যবহার করলাম। ও গড! অর্নিল বাসায় এসে কফি খাচ্ছিল আর বই পড়ছিল, কিন্তু মনোযোগ কিছুতেই দিতে পারছে না অর্নিল। মিমকে তো অর্নিল ভালোবাসে। মিমের অজান্তেই নিজের মনের মতো করে ছবি এঁকেছে এতদিন মিম অর্নিলকে নিয়ে, কিন্তু আজ তো নিজেকে কিছুতেই মানাতে পারছে না অর্নিল। কিছুক্ষণ পর অর্নিলের আম্মু অর্নিলের ঘরে এলো। কিরে আব্বু, এইভাবে ঘরের লাইট অফ করে শুয়ে আছিস যে? ভালো লাগছে না আম্মু। উঠে বসে অর্নিল। কেন, কি হয়েছে? অনেক বড় ব্লান্ডার করে ফেলেছি আম্মু। তোমাদের কথা শুনে মিমের একটা ছবি দেখলে হয়তো আজ এই ভুলগুলো হতো না। কি হয়েছে বলবি তো? কালকে মিমের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করেছিলাম আর আজ রেস্টুরেন্টেও ওকে অপমান করেছি। আমার মিম এমন বদমেজাজি হবে সেইটা কে জানত? দেখলি তো বাবা মায়ের কথা না শুনলে কি হয়। মিম তোকে কিছু বলে নাই? আমার অর্ডার করা খাবারগুলো ফেলে দিয়েছে। হাহা, তারপর? আম্মু প্লিজ হেসো না। আমি অনেক বেশি আপসেট। ও তো এখন আমাকে 2 চোখে দেখতে পারে না। ভেবেছিলাম কি, আর হলো কি? আপসেট হওয়ার কোনো কারণই নেই। আমার অর্নিলের বউ তো অর্নিলের মতোই হবে, তাই না? তুই কেন ভুলে যাচ্ছিস যে তুই কি? একদিন রাগ করে তো 16 দিন এক ফোঁটা পানিও খাসনি। সেসব ভুলে গেছিস? আম্মু আমি ওকে ভালোবাসি, কিন্তু দেখো আজ দেখা হওয়া সত্ত্বেও ওর সাথে একটা ভালো কথা বলতে পারিনি।
অর্নিল আর অর্নিলের আম্মু এইভাবে কথা বলছিল। অর্নিল ছোটবেলা থেকেই লন্ডনে বড় হয়। বাংলাদেশে আসার কোনো ইচ্ছেই ওর ছিল না। কিন্তু গত 3 বছর ধরে মিমকে নিয়ে নিজের মনের সব ভাবনা দিয়ে অর্নিল মিমকে ভালোবেসে ফেলেছে, শুধুমাত্র ওর জন্যই বাংলাদেশে আসা অর্নিলের। অর্নিল ওর ড্যাডের কাছ থেকে প্রথম মিমের কথা শুনে। মিম তখন সবে মাত্র বিজনেস লাইফে এসেছে। খুব তাড়াতাড়ি মিম ওর রেপুটেশন দেশসহ আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দিয়েছে। ড্যাডের কাছ থেকে মিমের সব বর্ণনা শুনতে শুনতে অর্নিল মিমের প্রতি ভীষণ দুর্বল হয়ে যায়। অর্নিল প্রতিজ্ঞা করে নেয় যে বিয়ে করলে মিমকেই করবে, তা যেভাবেই হোক। কিন্তু ওর বাবা মাহাজার বলা সত্ত্বেও ও মিমের ছবি দেখত না, কারণ ও চেয়েছিল বাংলাদেশে এসেই সরাসরি মিমকে দেখবে। রাতে ডিনার করতে বসে অর্নিল ওর বাবাকে বলল, ড্যাড, কালকে থেকে আমি অফিসে যাব। তোমায় আর অফিস যেতে হবে না। কি? ভূতের মুখে রাম রাম শুনছি যে। অবাক হয়ে অর্নিলের ড্যাড। ওয়ান টাইপ অফ মিমের কোম্পানির শেয়ারে আমরা আছি না? হ্যাঁ। শুনো, কালকে তুমি মিমসহ সবাইকে ডেকে আমায় চেয়ারে বসিয়ে দেবে। সে তো অবশ্যই। কিন্তু বৌমার জন্য তুই অফিস যাবি? অর্নিলের ড্যাড। তা না হলে আর কি? অর্নিলের আম্মু। হ্যাঁ, আই ক্যান ডু এভরিথিং ফর হার। অর্নিল, ছেলে আমার বড় হয়ে গেছে। 27 বছর চলে, আর কত ছোট থাকব? বাই দ্য ওয়ে, আসছি। আর পেপারসগুলো তুমি আমায় বুঝিয়ে দিও ড্যাড। ইয়েস ডিয়ার, আই এম কামিং। অর্নিলের বাবা খাবার খেয়ে অর্নিলকে সব পেপারস বুঝিয়ে দিয়ে আসে, আর অর্নিল ল্যাপটপ নিয়ে মিমের ছবিগুলো দেখছে, যেগুলো ও একটু আগেই সেভ করেছে মিমের অ্যাকাউন্ট থেকে নিয়ে। কোনো রকমে রাতটা কাটে অর্নিলের। পরের দিন সকালবেলা মিস্টার চৌধুরী মিমকে স্পেশালি ইনভাইট করেছেন অর্নিলের প্রথম বিজনেস জীবনের উদ্দেশ্যে। মিম সেইটা জানত না। মিম সহ আরও অনেকেই এসেছেন। অর্নিলকে দেখে মিমের মাথা গরম হয়ে যায়, আর অর্নিল মিমকে দেখেও না দেখার ভান করে। মিস্টার চৌধুরী সবাইকে জানালেন যে অর্নিলই এখন চৌধুরী গ্রুপের এমডি আর ওনার একমাত্র ছেলে। মিম সেখান থেকে বেরিয়ে চলে এলো। অর্নিলকে চৌধুরী গ্রুপ অব কোম্পানির এমডি হিসেবে দেখে মিম সেখান থেকে চলে যায়। নিজের অফিসে এসে মিম চুপচাপ বসে বসে ভাবছে, যদি ওই ছেলেটা আমার কোম্পানির সাথে শেয়ারিংয়ে থাকে, আমি কোনো দিনই সেইটা মেনে নিব না। আজকেই মিস্টার চৌধুরী, অর্নিলের বাবা, কে বলে ওনার শেয়ার ক্যান্সেল করব। মিম সাথে সাথে মিস্টার চৌধুরীকে ফোন দেয়। মিমের ফোন দেখে মিস্টার চৌধুরী অর্নিলকে ফোনটা দেখালেন। অর্নিল জাস্ট একটু মুচকি হাসল আর বলল, আমি জানি ও কেন কল করেছে। রিসিভ করে বল যে আমার সাথে কথা বলতে, কারণ আজ থেকে আমিই সব দেখব। রেগে যাবে তো? অর্নিলের আব্বু। যাক, রেগে তুমি সেইটাই কর যা আমি বলেছি। ওকে। অর্নিলের আব্বু ফোন ব্যাক করে। মিস্টার চৌধুরী, আপনার সাথে আমার আর্জেন্ট কিছু কথা ছিল। মিম, সেইটা কি অফিসিয়াল কিছু? অবশ্যই সেইটা অফিসিয়াল। তাহলে অর্নিল চৌধুরীর সাথে বলতে হবে। আমি এখানে আর কিছুই করতে পারবো না। আপনি কি আমার সাথে মজা করছেন? দাঁড়িয়ে গিয়ে টেবিলে থাপ্পড় মেরে মিম, না মিস মিম রায়হান, আমি আপনার কোম্পানির সাথে বিজনেস করতে চাই না, আর সেইটাও আমার ছেলেকেই বলতে হবে। আই ডোন্ট ওয়ান্ট টু টক উইথ হিম। তাহলে আর কিছু বলার নেই আমার। যদি তুমি পার্টনারশিপ রাখো তাতেও আমার কোনো লস নেই। যা করার অর্নিলের সাথেই কথা বলে করতে হবে। ওকে। মিম ফোন কেটে দিয়ে জোরে ফোন ফ্লোরে ছুঁড়ে মারল। একটু পর মিমের টিএনওতে অর্নিল ফোন করল। কে বলছেন? ফোন পিক করে মিম। অর্নিল চৌধুরী। আপনি কেন ফোন দিয়েছেন? চিৎকার করে মিম। আপনি আমার ড্যাডকে যেন কি বলছিলেন? আই থিঙ্ক আমরা সরাসরি কথা বললে ভালো হতো।
If you don't mind, can I come to your office? অর্নিল, আপনার সাথে কথা বলার কোনো ইন্টারেস্ট আমার নেই। বিজনেসের স্বার্থে বলতেই হবে মিস মিম। কল মি মিম রেহান, নট মিস মিম। ওকে মিম রায়হান, আসছি আমি। মিমকে আর কিছু বলার সুযোগ না দিয়ে অর্নিল গাড়ি নিয়ে মিমের অফিসের উদ্দেশ্যে রওনা হল। কিছুক্ষণ পর অর্নিল মিমের অফিসেও চলে আসে। শৈলী অর্নিলকে চিনতে পেরে সালাম দেয়। ওয়ের ইজ ইয়োর বস ক্যাবিন? অর্নিল শৈলীকে উদ্দেশ্য করে। ডানে স্যার। ওকে। অর্নিল মিমের পারমিশন না নিয়েই হুট করে মিমের কেবিনে ঢুকে গেল আর মিমের বরাবর হয়ে চেয়ার টান দিয়ে বসল। মিম রীতিমতো তাজ্জব হয়ে গেল। হাউ ডে ইউ? মিম, আমার ডে বরাবরই একটু বেশি। আমার কেবিনে ঢুকার আগে আমার পারমিশন নেওয়া উচিত ছিল আপনার। উচিত অনুচিত সেইটা আমি ভাবি না, আর এখন ভাববার প্রশ্নও আসে না। যাই হোক, আপনি নাকি আমাদের কোম্পানির কোনো প্রোডাক্ট লঞ্চ করাবেন না? এক্স্যাক্টলি, সেইটা আপনার ম্যাটার। বাট আপনি চাইলেও কোম্পানির সাথে আপনাকে থাকতে হবে আর প্রোডাক্টও লঞ্চ করাতে হবে। মিমের গ্লাসের পানি খেতে খেতে, সেইটা করতে আমি বাধ্য নই। অর্নিলের হাত থেকে গ্লাস টান দিয়ে ফেলে দিয়ে মিম, অবশ্যই আপনি বাধ্য, কারণ কোম্পানির নিয়মের বাইরে আপনি যেতে পারেন না। কিসের নিয়ম? পেপারসগুলো ভালো করে চেক করুন। কিছু পেপারস মিমের হাতে দিয়ে অর্নিল, হোয়াট ইজ দিস ননসেন্স? এইসব পেপারস পুরোটাই নকল। দাঁড়িয়ে গিয়ে মিম, আপনার সাইনটাও কি নকল মিম রায়হান? ভ্রু উঁচু করে অর্নিল, এই রকম বন্ড সাইন মিম রায়হান কখনোই দেয় না। পেপারসগুলো মিম ছুঁড়ে ফেলে দিল। সেইটা আপনি বলছেন, বাট পেপারস তো আর মিথ্যে বলে না। মজা নিচ্ছেন আপনি আমার সাথে? এইসব পেপারস কে আর কবে বানিয়েছে? আপনিই বানিয়েছেন, আর সেইটা আরও কয়েক বছর আগে। আমি এইসব বানাইনি। ফালতু কথা বলা অফ করুন। চৌধুরী আঙ্কেল কোথায়? উনিই জানেন ভালো করে মিম রায়হান কি করতে পারে আর কি না পারে। আপনার মতো ম্যানারলেস ছেলের সাথে বিজনেস তো দূর দেখা হওয়াটাই আমার জন্যে সবচেয়ে বিরক্তিকর জিনিস। আমি যখন একবার বলেছি এই কোম্পানির কোনো শেয়ারে আমি থাকছি না, তার মানে থাকছি না। কেউ আমায় চাইলেও আটকাতে পারবে না, এবং দিস ইজ মাই চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। এই কথা বলে অর্নিল চলে গেল। মিম রাগে পেপারস উল্টা পাল্টা করছে শুধু। অর্নিল মিমের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে মিমের অফিস থেকে চলে এলো। মিম ফলস পেপারগুলো দেখে ওর মেজাজ পুরোপুরি বিগড়ে গেছে। অর্নিল অফিসে না গিয়ে সোজা বাসায় গেল। বাসায় গিয়ে নিজের ঘরে টান হয়ে আর্মচেয়ারে বসে পড়ল অর্নিল। দুলছে আর মিমের কথা ভাবছে। অর্নিলের আম্মু অর্নিলের ঘরে এসে অর্নিলকে জিজ্ঞেস করল, তুই নাকি আজকে বৌমার অফিসে গিয়েছিলি? হুম, জীবন নিয়ে ফিরে আসতে পেরেছি। কেন? ওর সামনে গিয়ে গলা শুকিয়ে গেছিল, তাই না বলে পানি খেয়েছিলাম আর ও সেই গ্লাসটা আছাড় মেরে ফেলে দিল। আমি শুধু ভাবছি এই জেদি মেয়েকে নিয়ে আমি সংসার করব কিভাবে? তোমার ছেলেকে ও মেরাই ফেলবে। চেয়ার থেকে উঠে অর্নিল, হাহা হাহা মারুক। তারপর বৌমা কি বলল? সে আমার আন্ডারে কাজ করতে পারবে না। আমিও ফলস পেপার বানিয়ে রেখেছি। ও চাইলেও যেতে পারবে না আমার কাছ থেকে। কিসের ফলস পেপার বানিয়েছিস তুই? ওইসব তোমার বোঝার দরকার নেই। রাতে বাসায় ফ্রেন্ডরা আসবে। শায়লাকে নিয়ে একটু রান্না কর। কি রান্না করব? তোমার যা মনে চায়। আর শোনো, ড্যাডকে বলবা মিমকে যেন আসতে বলে আজকে বাসায়। আড্ডা দিব। মিম ড্যাড এর কথা শুনে, মিম তোর ড্যাডের কথা শুনতে পারে, বাট আমি তোর কথা শুনতে পারবো না। আম্মু প্লিজ। বিয়ের আগে মিম এই বাড়িতে আসবে না। ওর হবু শ্বশুর বাড়িটা তো একটু দেখার দরকার আছে নাকি?
আচ্ছা বলবো তোর ড্যাডকে। থ্যাংক ইউ। আমি ঘুমাবো, যাও এখন। এই ছেলে ঘুমাবি মানে? এত ঘুম কোথায় পাস তুই? বিয়ের পর ঠিক হয়ে যাব। এখন ঘুমাতে দাও। সন্ধ্যার আগে ডেকে দিও। অর্নিল ওর আম্মুকে বের করে দিল। অর্নিল ব্লেজার আর শার্ট খুলে এসি অন করে শুয়ে পড়ল। অর্নিল খালি গায়ে ছিল আর প্যান্ট পরা ছিল। অর্নিলের ড্যাড যখন মিমকে বাসায় আসার কথা বলছিল তখন মিম ঘোর আপত্তি জানায় আসবে না বলে। কিন্তু মিমের বাপি মিমকে রাজি করাই আর মিম ওর বাপিকে নিয়ে যাবে বলে ঠিক করে। বিকেলে মিম বাসায় চলে আসে অফিস থেকে। বাপি, বাপি চিৎকার করে ডাকছে মিম ওর বাপিকে। কি হয়েছে মামনি? চৌধুরী আঙ্কেলকে তুমি হ্যাঁ বলেছ কেন? আসলে মামনি উনি এত করে বললেন তাই না করতে পারিনি। তোমায় একা যেতে হবে না, আমিও যাব তোমার সাথে। যাকে আমি দুই চোখে দেখতে পারি না তার বাড়িতে যাব আমি। হাউ স্ট্রেংথ বাপি। ধাপ করে সোফায় বসে পড়ল মিম। তুমি কাকে দেখতে পারো না মামনি? মিমের পাশে বসে মিস্টার রায়হান, চৌধুরী আঙ্কেলের ছেলে। অর্নিলের কথা বলছো? ওই ছেলের নাম জানার কোনো ইচ্ছে নেই আমার, যাব আর চলে আসব। বেশিক্ষণ কিন্তু আমি সেখানে থাকব না। আচ্ছা ঠিক আছে, যাও এখন রেস্ট নাও, এরপর রেডি হবে। ওকে। মিম উপরে নিজের ঘরে চলে গেল। হাতের ফোনটা রেখে মিম ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে ল্যাপটপ আর ফোন নিয়ে বসে মিম। সন্ধ্যার পর মিম ওর বাপিকে ডাকছে। বাপি, বাপি একটু উপরে এসো, চিল্লিয়ে মিম। আসছি। মামনি তুমি শার্ট পরলা যে, তাহলে আর কি পরব? অফিসিয়াল গেট আপ অফিসে, এখন ড্রেস পরো। কোনো ড্রেস পরব? তোমার শর্ট 3 পিস আসে সেইগুলো পরো। আর চুল খোলা রেখো, কানে দুল পরবা। বাপি আমি পরব 3 পিস। প্লিজ মামনি, সুন্দর লাগবে তোমায় পরেই দেখো। ওকে লেট মি ট্রাই। মিম একশেট 3 পিস নিয়ে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে এলো। কি ভালো দেখাচ্ছে মিম, মাশাআল্লাহ। মিমের বাপি, অনেক বেশি কিউট লাগছে। থ্যাংক ইউ। চুলটা আছড়ে দাও। চিরুনি বাপির হাতে দিয়ে মিম। বসো এখানে, টেবিলের সামনে বসিয়ে। বাপি এখনো তো তুমি আমাকে বড় হতে দিল না, সব তো এখনো আমাকে তুমিই করে দাও। হ্যাঁ, মাঝে মাঝে ভাবি তোমায় যখন বিয়ে দিব তখন আমি থাকব কি করে আর তোমার কেয়ার নিবে কে? বাপি প্লিজ, ওইসব আমাকে বলো না। আমি কোনো দিনই বিয়ে করব না আর তুমিও এইসব কথা আর তুলবে না। রহিমা বাপির শার্টটা নিয়ে এসো, চিল্লিয়ে মিম। আনছি ম্যাম। মিম আর বাপি রেডি হয়ে বেরিয়ে গেল। মিম গাড়ি চালাচ্ছে আর বাপি মিমকে সাবধানে যেতে বলছে। আধা ঘন্টা পর মিম চৌধুরী বাড়ির সামনে গাড়ি পার্ক করল। মিমের গাড়ির হর্ন শুনে মিস্টার চৌধুরী বাইরে এলেন আর মিমকে আর মিস্টার রায়হানকে নিয়ে ভেতরে গেলেন। মিম ভেতরে গিয়ে দেখে 5-এর 6টা ছেলে। মিমকে দেখে ওরা দাঁড়িয়ে যায়। আসসালামু আলাইকুম ম্যাম। 2টা ছেলে একসাথে। ওয়ালাইকুম সালাম। অর্নিলের ফ্রেন্ডরা মিমকে বসার জন্য রিকোয়েস্ট করল। মিম বসার আগেই মিসেস চৌধুরী মিমের সামনে এলেন। ভালো আছো মিম? অর্নিলের আম্মু। জি আন্টি। আপনি কেমন আছেন? ভালো আছি। তুমি বসো, আমি অর্নিলকে ডেকে আনি। সেই কখন থেকে ডাকছি ঘুম থেকে উঠছেই না। মিম কিছু না বলে বসে বসে ফোন চালাতে শুরু করল। আর মনে মনে বলল যত সব। অর্নিলের আম্মু অর্নিলকে ডাকতে যাবে তখনই অর্নিলটি শার্ট আর ট্রাউজার পরে চুল ঝাড়তে ঝাড়তে নিচে নামে। নিচে নেমেই দেখে মিম ফোন টিপছে।
আর ওর ফ্রেন্ডরা এক সাইডে বসে গল্প করছে। আর মিমের বাপি মিস্টার চৌধুরীর সাথে গল্প করছেন। মিম অর্নিলকে দেখেনি। আরে বাহ, মিম রায়হান। মিমের বিপরীত দিকে বসে অর্নিল। মিম অর্নিলের দিকে তাকিয়ে বিরক্ত হল আর নিজের কাজে মনোযোগ দিল। আসসালামু আলাইকুম আঙ্কেল। অর্নিল বাপিকে উদ্দেশ্য করে। ওয়ালাইকুম সালাম। ভালো আছো? জি আঙ্কেল। মিম এইদিকে আসো। বাপি। মিম বাপির সামনে এসে দাঁড়ালো আর অর্নিল মিমের পা থেকে মাথা পর্যন্ত দেখছে। এত সুন্দর লাগছে কেন? মনে মনে বলে অর্নিল। ও অর্নিল তোমার চৌধুরী আঙ্কেলের একমাত্র ছেলে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, লন্ডন বিশ্ববিদ্যালয়ে। তো আমিও তো ইউএসএতে পড়াশোনা করেছি। এত ভাব তো দেখাইনি। তারা কথা বলল মিম অর্নিলকে উদ্দেশ্য করে। চলুন ছাদে যাই। অর্নিল মিমকে বলল, আপনার দরকার আপনি যান প্লিজ। অফিসে আমরা ঝগড়া করেছি, সেইটা অফিসে। এখন এইটা আমার বাসা। সো প্লিজ চলুন। মিম যাও। অর্নিলের আম্মু। এরপর অর্নিল ওর ফ্রেন্ডস আর মিমকে নিয়ে ছাদে গেল। সবাই যার যার চেয়ারে বসল। অর্নিল মিমের পাশের চেয়ারে বসল। অর্নিল আর ওর ফ্রেন্ডসরা মিলে মজা করছিল, কিন্তু মিম চুপ করে ফোন নিয়ে বসেছিল। ম্যাম? অর্নিলের একটা ফ্রেন্ড। ইয়া, কিছু বলছেন না যে? আই হ্যাভ নাথিং টু সে, এনজয় yourselves। ওকে, মিম খেলবে? অর্নিল। কিসের খেলা? লেটস প্লে ট্রুথ অর ডেয়ার। আমি এইসব পারি না। ওকে, আমি শিখিয়ে দিব। পকেট থেকে ফোন বের করে অর্নিল ওর আম্মুকে বলল একটা খালি ওয়াইনের বোতল ছাদে পাঠিয়ে দিতে। বোতল নিয়ে আসার পর অর্নিল ওর ফ্রেন্ডকে দিল বোতল ঘুরাতে। 2-3 বার বোতল ঘুরানোর পর মিম মজা পেয়ে গেল আর ফোন হাত থেকে রেখে খেলায় মনোযোগ দিল। মিম বারবার চুল ঠিক করছে আর অর্নিলের হাতে গিয়ে বাড়ি লাগছে। অর্নিল প্রথম থেকেই শুধু হা করে মিমকে দেখছে। মিম সহ সবাই অনেক আনন্দ করছে। একদম ফ্রেন্ডলি হয়ে যায় মিম অর্নিলের ফ্রেন্ডদের সাথে। রাতে ডিনার করতে বসে সবাই। অর্নিল মিমের পাশে বসে। মিম, আমি খাইয়ে দিব? অর্নিলের আম্মু। না আন্টি, খেতে পারব। কখনো তো বাপির হাত ছাড়া খাওনি। এখন বলছো কেন যে খেতে পারবে? আমি খাইয়ে দিচ্ছি মিসেস চৌধুরী। মিমের বাপি। আপনি বসেন। আমি দিচ্ছি। মিম তো আমার মেয়ে। অর্নিলের আম্মু মিমকে খাইয়ে দিচ্ছে। মিম একবার খেয়ে জিজ্ঞেস করেছে, রান্নাটা কে করেছে আন্টি? আমি। ভালো হয়নি? অনেক বেশি টেস্টি হয়েছে। কখনো এমন খাবার খাইনি। হ্যাঁ আন্টি, ম্যাম ঠিকই বলছে। রাফি, তুই খা চুপচাপ। কাচ্চির জন্যই তো মনে পড়ে আন্টির কথা। আন্টি, আমিও মাঝে মাঝে চলে আসব আপনার খাবার খেতে। রাগ করবেন না তো? মিম। কি সত্যিই? মিসেস চৌধুরী। হ্যাঁ আন্টি, যখন ইচ্ছা তুমি চলে আসবে। কোনো হেজিটেট ফিল করবে না। মিস্টার চৌধুরী। হ্যাঁ সেই। এইদিকে আমার প্লেটটা ফাঁকা, সেই দিকে কি তোমার নজর আছে আম্মু? অর্নিল। নিয়ে খেতে পারিস না? আমি নিয়ে খাবো? না দাঁড়া, আমিই দিচ্ছি। ডিনার করে সবাই কোল্ড ড্রিঙ্কস খেল। অর্নিলের ফ্রেন্ডরা মিমকে বাই জানিয়ে বেরিয়ে যায়। অনেক রাত হয়ে গেছে ততক্ষণে। অর্নিল, তুই মিমকে আর তোর আঙ্কেলকে বাড়িতে পৌঁছে দিয়ে আয়। মিস্টার চৌধুরী। হ্যাঁ, আমিও সেইটাই বলছি। রাত অনেক হয়েছে। মিম তো ড্রাইভার ও আনেনি সাথে। অর্নিল, তুই যা, মিমকে দিয়ে আয়। অর্নিলের আম্মু। না আন্টি, আমি যেতে পারবো। কোনো প্রবলেম হবে না।
শুধু শুধু ওনাকে বিরক্ত করে লাভ নেই। মিম, এত রাতে তোমার ড্রাইভ করার কোনো দরকার নেই। অর্নিল, যা তুই। সাবধানে ফিরিস। ওকে। অর্নিল। অর্নিল মিমের গাড়ি ড্রাইভ করছে আর মিম পাশের সিটে বসা। অর্নিলের গাড়ি নিয়ে ড্রাইভার অর্নিলের পিছু পিছু আসছে। এখনও কি রেগে আছেন? অর্নিল মিমকে প্রশ্ন করল। আমি যাকে দেখতে পারি না সে যদি আমার কাছে নিজেকে ভালো প্রমাণ করতে চায় তাতে ও আমার সিদ্ধান্তের পরিবর্তন হয় না। এইভাবেই তো থাকতে পারেন, সুন্দর লাগছে তো আপনাকে দেখতে। মিম আর কিছু বলল না। অর্নিল মিমকে ওর বাসায় নামিয়ে দিয়ে এলো আর আস্তে আস্তে অর্নিল মিমের বাপির সাথে বন্ধুর মতো কথাবার্তা বলল। মিম ফোন টিপছিল শুধু। বাসায় আসার পর মিম অর্নিলকে থ্যাঙ্কস না দিয়েই বাড়িতে ঢুকে যায়। মিমের বাপি অর্নিলকে বলে, ইয়াং ম্যান, কিছু মনে করো না। ও এমনি। তোমাকে অনেক বেশি ধন্যবাদ। থ্যাংক ইউ আঙ্কেল। আমি আসছি তাহলে। অর্নিল, বাসায় আসবে না? না আঙ্কেল, অন্য একদিন। অলরেডি অনেক রাত হয়ে গেছে। ঘড়ির দিকে তাকিয়ে অর্নিল, এসো কিন্তু। ওকে আঙ্কেল। অর্নিল এরপর ওর গাড়ি নিয়ে চলে আসে। বাসায় এসে অর্নিল ওর ঘরে বারান্দায় গিয়ে নিচে গার্ডেনে তাকায়। আনমনে অর্নিল ভাবছে আর বারান্দার গ্রিলে হালকা ঢেলান দিয়ে মুখে হাত দিয়ে মুচকি মুচকি হাসছে। কিছুক্ষণ পর অর্নিল নিজের ঘরে এসে ঘুমিয়ে যায়। পরের দিন সকালবেলা। ম্যাম, আসব? শৈলী মিমের কেবিন থেকে। হ্যাঁ, এসো। ম্যাম, অলরেডি 466 জন অ্যাপ্লাই করেছে ম্যানেজার পোস্টের জন্য। আজকে 11টায় তাদের ইন্টারভিউ নেওয়ার কথা। হুম। তুমি সময় হলে আমাকে কনফারেন্স রুমে ডেকে নিও। আর যারা অ্যাপ্লাই করেছে তাদের এজ কত হবে? ম্যাম, সবাই আন্ডার 28। আচ্ছা, যাও তুমি। আর চৌধুরী গ্রুপের সব পেপার সামায় দিয়ে যেও একটু। ম্যাম, এক্ষুনি নিয়ে আসছি। মিম নিজের কাজ করছিল আর 11টায় শৈলী মিমকে নিয়ে কনফারেন্স রুমে গেল। গুড মর্নিং ম্যাম, সকল ক্যান্ডিডেট একসাথে। মর্নিং। টেক ইউর সিট। চেয়ার টান দিয়ে বসে মিম, আপনাদের সকলের জন্য রুলস একটাই। ভাইবাতে যে সিলেক্ট হবে তাকেই নিব। আপনারা এইটা জানেন যে রায়হান গ্রুপ অব ইন্ডাস্ট্রির সুনাম আন্তর্জাতিক পর্যায়ে রয়েছে। প্রতিটা শ্রমিকের পরিশ্রমে গড়ে উঠেছে এই কোম্পানি। এই কোম্পানির প্রত্যেকটা ওয়ার্কার তাদের লেভেল বেস্ট দেয় কোম্পানির জন্য। একজন ম্যানেজারের দায়িত্ব হাজারগুণ বেশি আর আমি আশা করি যেই সিলেক্ট হবেন তিনি নিজের সততা আর নিষ্ঠা দিয়ে কাজ করবেন। শৈলী, ভাইবা বোর্ড বসাও উইদিন 10 মিনিটস। ইয়েস ম্যাম। 2 ঘন্টা ভাইবা বোর্ডে নিজে উপস্থিত থেকে ম্যানেজার সিলেক্ট করল মিম। নিয়ান আহমেদ নামে একটা ছেলে সিলেক্ট হলো আর শৈলী নিয়ানকে সব বুঝিয়ে দেয়। ঢাকা ভার্সিটির অ্যাকাউন্ট ডেপ্থের থেকে গোল্ডেন রেজাল্ট ছিল নিয়ানের। নিয়ান অত্যন্ত ভদ্র আর মার্জিত ছেলে। নিজের কাজ শেষ করে মিম বিকেলে রিল্যাক্সে অফিসে নিজের কেবিনে বসে কফি খাচ্ছিল আর গেমস খেলছিল। ঠিক তখনই শৈলী আসলো মিমের কেবিনে। ম্যাম, চৌধুরী স্যার আসছেন অফিসে। চৌধুরী আঙ্কেল? কফি মগটা হাত থেকে রেখে মিম, না, অর্নিল স্যার। হোয়াট? সে কেন আসছে? দাঁড়িয়ে গিয়ে মিম, স্যার তো তেমন কিছু জানায়নি, জাস্ট বলেছে সে উইদিন 15 মিনিটস অফিসে আসছে। ওকে, তুমি যাও। মিম বিরক্ত হয়ে চেয়ারে বসে পড়ল। কফিটা শেষ করে মগ হাত থেকে রাখার পরই অর্নিল মিমের কেবিনে আসলো নক করে। ভালো আছেন মিস মিম? পিন মেরে অর্নিল, যা বলার সরাসরি বলুন। আমার অফিসে কেন? লাস্ট মান্থে চৌধুরী গ্রুপ আপনাদের কোম্পানিকে একটা প্রজেক্ট দিয়েছিল। সেইটা লঞ্চ করার লাস্ট ডেট নেক্সট মান্থে। সেই প্রোডাক্টসগুলোই দেখতে এসেছিলাম।
সরি, সেই প্রোডাক্ট আমি আর লঞ্চ করছি না। 1.5 কোটি টাকা অ্যাডভান্স করেছিলেন আঙ্কেল, সেই টাকা আমি ব্যাক করে দিচ্ছি। ভেবে চিনতে দিচ্ছেন তো? মিম রায়হান কখনো ভেবে চিনতে কিছু করে না, মিম যা করে তা নিয়ে লোকে ভাবে, বাট মিম ভাবে না। উত্তেজিত হয়ে মিম হুম, কনফিডেন্স লেভেল হাই। যাই হোক, তাহলে তো আমায় আপনার কোম্পানির কাজ বন্ধ করে দিতে হচ্ছে। হাউ ডেয়ার ইউ! ডেটা আমার নয়, আপনার সাইন করা এই পেপারসগুলোর। কিছু পেপারস মিমের দিকে এগিয়ে দিয়ে, আমি কতবার বলবো এই পেপারস আমার সাইন করা নয়? চিৎকার করে মিম। আস্তে, সাইনটা তো আর মিথ্যে নয়। অর্নিল চৌধুরী কাজে বিশ্বাসী, কথায় না। যাই হোক, নোটিশ পেয়েছেন? কিসের নোটিশ? খান গ্রুপ, রায়হান গ্রুপ আর চৌধুরী গ্রুপের এমডিরা বিজনেসের কাজে 1 সপ্তাহের জন্য সিঙ্গাপুর যাচ্ছে। হালকা হেসে অর্নিল, পেয়েছি। যাবেন না? সেইটা কি আমি আপনাকে বলবো? ওকে বলতে হবে না, জাস্ট আমার প্রোডাক্টগুলো ঠিক সময়ে লঞ্চ করবেন। আমার মনে হয় আপনি পাগল। কেউ পাগল না হলে এক কথা বারবার বলে না, তাও মিম রায়হানের সামনে বসে টিচ করে মিম। সে আপনি যা ইচ্ছা বলতেই পারেন। দেখা হচ্ছে সিঙ্গাপুর। হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে অর্নিল, ওপস, আপনি তো মেয়ে, মাঝে মাঝে আপনাকে দেখে ভুলে যাই সেইটা। হাত সরিয়ে নিয়ে অর্নিল, আপনি আপনার সীমা লঙ্ঘন করছেন মিস্টার চৌধুরী। নিজেকে ঠিক করলে তো আর কেউ সীমা লঙ্ঘন করার জন্য যায় না, তাই না? এই কথা বলেই অর্নিল চলে গেল। মিম ওর বাপিকে ফোন দিল। বাপি, আমার আর তোমার পাসপোর্ট রেডি কর, আগামীকাল আমরা সিঙ্গাপুর যাচ্ছি। কেন হঠাৎ? এসে বলছি। তুমি পেপারসগুলো রেডি কর রহিমাকে দিয়ে। আচ্ছা মামনি। অর্নিল সন্ধ্যার আগেই বাসায় চলে আসে। কিরে আব্বু, এত টায়ার্ড আজকে? অর্নিলের আম্মু, হ্যাঁ আম্মু, তোমরা তো আমার লাইফটাকে পুরোপুরি হেল করে দিয়েছ এই বিজনেসের বোঝা দিয়ে, তার উপর মিমের জেদ তো আছেই। আমি একটা কথা কিছুতেই বুঝছি না যে তুই মিমকে কিছুই বলছিস না। এত চেঞ্জ হয়ে গেলি কি করে? অর্নিল চৌধুরী কখনোই চেঞ্জ হবে না, জাস্ট একটু ছাড় দিচ্ছি ম্যাডামকে। আমার কাছে আসলে তো এমনিতেই বদ্ধ পাখি হয়ে যাবে, তাই এখন উড়তে দিচ্ছি। এই কারণে তোকে ও এইভাবে এভয়েড করবে? হাহাহা, নিজের হাজবেন্ডকে এভয়েড করার শাস্তি একদিন দিব ওকে। খুব শীঘ্রই আমি বৌমাকে ঘরে আনতে চাই। তোরা আর কত বিজনেস করে দূরে যাবি? এইবার তো তুই মিমকে সবটা বল। লাইক সিরিয়াসলি? মুখ বাঁকা করে অর্নিল। অর্নিল চৌধুরী কোনো দিনই কোনো মেয়েকে পাত্তা দেয়নি, কিন্তু মিমকে ও ভালোবেসে ফেলেছে, তাই কিছু বলবে না, যা বলার তা করে দেখাবে। তোর উদ্দেশ্যটা কি বলতো? ভ্রু উঁচিয়ে অর্নিলের আম্মু, সিক্রেট। ভালো কথা, কালকে সিঙ্গাপুর যাচ্ছি। কি হঠাৎ? অবাক হয়ে অর্নিলের আম্মু, হ্যাঁ, বিজনেস এর কাজে। আর কে যাচ্ছে শুনবে না? কাবার্ড থেকে টি শার্ট বের করতে করতে অর্নিল, কে? তোমার ডটার ইন ল। কি? কিভাবে সম্ভব? তোমার কি মনে হয় বিজনেসের জন্য যাচ্ছি সেখানে? ভ্রু চুলকিয়ে অর্নিল, তুই কি বলছিস? আমি কিন্তু কিচ্ছু বুঝছি না। তোমার ছেলের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, সে বিষয়ে তো তোমার বা ড্যাডের কারো খেয়াল নেই। আব্বু, তুই কি চাইছিস আমাকে একটু ক্লিয়ার করে বলতো? ফ্রেশ হয়ে আসি, আগামী সপ্তাহে বলবো কি চাইছি। এরপর অর্নিল হেসে হেসে ওয়াশরুমে চলে গেল। অর্নিল ফ্রেশ হয়ে এসে মিমের বাপিকে ফোন দেয়। ফোন দিয়ে ইমার্জেন্সি দেখা করতে বলে অর্নিল বাপিকে। মিমের বাপিও আসতে রাজি হয়ে যায়। অর্নিল বলেছে মিম যেন না জানে যে সে আমার সাথে দেখা করছে। সন্ধ্যায় বাপি মিমকে না জানিয়ে বেরিয়ে যায়।
অর্নিল মিমের বাড়ির রোডে অপেক্ষা করছিল বাপির জন্য। আসসালামু আলাইকুম আঙ্কেল। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ আমি তো ভালো আছি, কিন্তু প্রবলেম তো করছে আপনার মেয়ে। একটু হেসে অর্নিল, আমার মামনি আবার তোমায় কি করল? আঙ্কেল আমি জানি না আপনি ব্যাপারটা ঠিক কিভাবে নেবেন, বাট আমার বলাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। একটু ইতস্তত করে অর্নিল, বলো তুমি, সমস্যা নেই কোনো। আঙ্কেল গত 3 বছর ধরে মিমকে না দেখেই আমি মিমকে ভালোবেসে ফেলেছি। আমি জানি না আপনি আমায় কি ভাবেন, বাট আঙ্কেল সত্যি বলছি, আই ওয়ান্ট হার, আই কান্ট সার্ভাইভ মাইসেলফ উইদাউট হার, প্লিজ আঙ্কেল আপনি কোনো আপত্তি করবেন না। আমার মেয়েকে ভালোবাসার মানে বুঝো তুমি? হ্যাঁ জানি, বাট আঙ্কেল মিমের থেকে আমার কম কিছু নেই। দেখতেও এতটা খারাপ না যে মিমের সাথে মানাবে না। জাস্ট আমি আপনার পারমিশন চাই। আপনার মেয়ে সুখেই থাকবে। মিম রাজি হবে না। আর পার্সোনালি তোমাকে আমার অনেক বেশি পছন্দ। আমার মেয়ে রাজি থাকলে আমার কোনো আপত্তি নেই। থ্যাংক ইউ আঙ্কেল, জাস্ট এটুকুই চেয়েছিলাম। আর আপনার মেয়ে এত সহজে রাজি হবে না। এখন থেকে যা করার আমাকেই করতে হবে। আঙ্কেল আপনি যাচ্ছেন মিমের সাথে সিঙ্গাপুর? হ্যাঁ মিম তো কোথাও গেলে আমাকেই নিয়ে যায়। আপনার মেয়ের দায়িত্ব আমার, আপনি যেভাবেই হোক আপনার যাওয়াটা ক্যান্সেল করে দিন, নয়তো আমার সব প্ল্যান নষ্ট হয়ে যাবে। কি প্ল্যান করলা? এসে বলবো। বাট আঙ্কেল আপনার যাওয়াটা ক্যান্সেল করতে হবে প্লিজ। ব্যাপার না। অর্নিল মিমের বাপির সাথে কথা বলে ফ্রি মুডে বাসায় এলো আর অনলাইনে টিকিট বুক করল। রাত্রের বেলা অর্নিল ফোনটা নিয়ে হাতে ঘোরাচ্ছে, কিন্তু মিমকে ফোন দেওয়ার সাহস পাচ্ছে না। সাহস করে আর ফোনটা দিল ও না অর্নিল। ঘুমাতেও পারছে না অর্নিল এক্সাইটমেন্টে। অর্নিলের সবকিছু ওর আম্মু গুছিয়ে দিয়েছে আর মিমের জিনিসপত্র রহিমা গুছিয়ে দিয়েছে। মিম সারারাত ধরে কাজ করল আর পেপারসগুলো সব গুছিয়ে রাখল। ভোরে মিম রহিমাকে ডেকে কফি বানাতে বলল। সকাল 10টায় মিমের ফ্লাইট। অর্নিলের ফ্লাইট ও সকাল 10টাতেই। অর্নিলকে ওর ড্যাড আর আম্মু এয়ারপোর্টে ছাড়তে যায় আর মিমের সাথে যায় মিমের বাপি। ইমিগ্রেশন চেক করার সময় অর্নিলের সাথে মিমের দেখা হয়ে যায়। অর্নিল কিছু বলতে চেয়েও বলল না। মিম সেখান থেকে বাপিকে বাই জানিয়ে প্লেনে গিয়ে বসল। অর্নিল ও প্লেনে গিয়ে বসল। অর্নিলের সিট মাঝের সারিতে আর মিমের সিট কর্নারের সারিতে। মিম ম্যাগাজিন নিয়ে পড়ছিল। অর্নিলকে দেখলেই ওর গা এখন জ্বলে যায়। মিম ম্যাগাজিন পড়তে পড়তে ঘুমিয়ে যায় আর অর্নিল তাকিয়ে তাকিয়ে দেখছে। লিপস্টিকের রংটা অনেক মানিয়েছে মিমকে। ড্রেসটাও অনেক বেশি সুন্দর হয়েছে। অর্নিল চুইংগাম খাচ্ছিল আর ল্যাপটপ নিয়ে ডিজাইন দেখছিল কনস্ট্রাকশনের। প্লেন সিঙ্গাপুরের মাটিতে ল্যান্ড করার পর আস্তে আস্তে মিম নামল। অনেক বেশি টায়ার্ড মিম। তার উপর রাতে ঘুমাতে পারেনি। মিম এয়ারপোর্টে এসে ট্রলি চেক আউটের জন্য দাঁড়িয়ে আছে। আর বিপরীত পাশে অর্নিল। অর্নিল মিমের পাশে আসল। কোথায় থাকবেন ঠিক করেছেন কিছু? অর্নিল, সেইটা আমার ভাবনা। আপনি চাইলে আমি ভেবে দিতে পারি। সরি, আমি চাইছি না যে আপনি ভাবুন। তাহলে আর কি? অর্নিল ওর ট্রলি ব্যাগ নিয়ে সেখান থেকে চলে এলো। হোটেলে এসে উঠল অর্নিল। বারান্দায় দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখছে অর্নিল। হঠাৎ নিচে তাকিয়ে অর্নিল হেসে দেয়। মিম ও একই হোটেলে। সেইটা অর্নিলের জানা। মিমের ঘরটাও যে অর্নিলের ঘরের পাশে সেইটাও অর্নিল জানে। অর্নিল ফোন হাতে নিয়ে মিমকে ফোন করল। হোটেল সি কুইন এ আপনি? 11 নম্বর ফ্লোর আর 7B রুম। কে আপনি? আপনি আমার অ্যাড্রেস জানলেন কিভাবে? বিরক্ত হয়ে মিম। ফ্রেশ হয়ে ঘুমাবেন, টায়ার্ডনেস শেষ হয়ে যাবে। কে আপনি বলবেন তো?
রেগে গিয়ে মিম, রাখছি। অর্নিল ফোন কেটে দিয়ে ফ্রেশ হয়। বারান্দায় দাঁড়িয়ে কফি খাচ্ছে আর মিমের কথাই ভাবছে। মিমের ফোন সুইচ অফ। ঘুমাচ্ছে মিম। সন্ধ্যার সময় চারপাশটা অনেক বেশি সুন্দর লাগছে। অর্নিল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বারান্দাতেই দাঁড়িয়েছিল। সন্ধ্যায় মিমকে নিচে দেখে অর্নিল অবাক হয়। অর্নিল ও তাড়াহুড়ো করে নিচে চলে যায়। মিম জিন্স আর লং টপস পরা ছিল। একা একা খালি জায়গায় হাঁটছিল। এই যে এই সন্ধ্যায় একা একা কেউ ঘুরতে বের হয়? পেছনে থেকে অর্নিল, বাপি আসেনি, নয়তো বাপিকেই নিয়ে বের হতাম। এনিওয়ে আপনি এখানে? অবাক হয়ে মিম, আপনার পাশের রুমেই তো। কি? আমার পাশের রুমে আপনি উঠেছেন? হুম। বদ একটা। বিড়বিড় করে মিম দ্রুত হাঁটতে থাকে। হঠাৎ করেই ঝমঝম করে বৃষ্টি নামে। মিম দৌড়েও বৃষ্টির হাত থেকে বাঁচতে পারেনি। বৃষ্টির পানিতে মিমের অ্যালার্জি বরাবরই। তা জেনেও মিম ইচ্ছে করেই দাঁড়িয়ে গেল আর বৃষ্টিতে ভিজল। অর্নিল ভূত দেখার মতো চমকে গেল মিমকে এইভাবে বৃষ্টিতে ভিজতে দেখে। অর্নিল এক জায়গাতেই দাঁড়িয়ে আছে। অর্নিলের সাদা ফোল্ডেড টি শার্ট ভিজে ভেতরের সবকিছু দেখা যাচ্ছে। হাত দিয়ে অর্নিল চুলগুলো সরাচ্ছে আর দেখছে মিম কিভাবে এত পিচ্ছি হয়ে গেল। বৃষ্টি শেষ হলে মিম নিজের রুমে চলে আসে। অর্নিল ও পিছু পিছু চলে আসে। অর্নিল হাঁচি দিতে দিতে শেষ। চেঞ্জ করে অর্নিল মিমকে ফোন দিল, কিন্তু মিমের ফোন এখন সুইচ অফ থাকার কথা না তো। প্রায় আধা ঘন্টা পর আবার ট্রাই করল অর্নিল, কিন্তু আবারও সুইচ অফ। অর্নিল ওর রুম থেকে বেরিয়ে রিসিপশনে গেল আর মিমের ঘরের লক কার্ড চাইল। রিসিপশনিস্ট অর্নিলকে মিমের ঘরের কার্ড দিয়ে দিল। অর্নিল দ্রুত মিমের ঘরের দরজা খুলল। অর্নিল মিমের রুমের দরজা খুলে ভেতরে ঢুকে। ভেতরে এসে দেখে মিম খাটে এলোমেলো হয়ে শুয়ে আছে। কোনো রকমে গা থেকে ভেজা জামাকাপড়গুলো খুলেছে আর একটা টি শার্ট পরেছে। অর্নিল মিমের শরীরে হাত দিতেই শিউরে উঠে অর্নিল। এত জ্বর! মিমের শরীরের প্রত্যেকটা জায়গায় লাল লাল র্যাশ উঠে গেছে। অর্নিল তখনই বুঝতে পারল বৃষ্টির পানিতে মিমের প্রচুর অ্যালার্জি। মিমকে কোলে নিয়ে ঠিক করে শোয়ালো অর্নিল। মিমের টি শার্ট ঠিক করে দিল অন্যদিকে তাকিয়ে। রিসিপশনে কল করে ভিজিটিং ডক্টরকে 7বিতে আসতে বলল অর্নিল। 2 জন বয়ও এলো ডক্টরের সাথে। ছেলেরা অর্নিলকে ইংলিশে বলল, স্যার আপনি এভাবে না বলে কারো ঘরে ঢুকে যেতে পারেন না। এইটা একটা হোটেল। না বলে মানে? তুমি জানো ও আমার কে? অর্নিল পুরো রেগে গেছে। না স্যার, শি ইজ মাই ওয়াইফ, ড্যাম ইট, চিৎকার করে অর্নিল। সরি স্যার। মাথা নিচু করে বয় 2 জন চলে গেল। অর্নিল মিমের হাত ধরে মাসাজ করছে আর ডক্টর মিমকে চেক আপ করছে। ডক্টর ইংলিশে বলল, এত খারাপভাবে জ্বর কিভাবে আসলো? বৃষ্টিতে ভিজে। ওনার তো বৃষ্টির পানিতে অ্যালার্জি, তাও কেন আপনি ভিজতে দিলেন? ডক্টর, আমি বুঝতে পারিনি এতটা খারাপ অবস্থা হয়ে যাবে। অর্নিল কি বলবে ভেবে পাচ্ছে না। মাথায় পানি দিন, নয়তো জলপট্টিও দিতে পারেন। মেডিসিন স্টাফদের দিয়ে পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ ডক্টর। ইউ আর মোস্ট ওয়েলকাম। আর হ্যাঁ, রাতে জ্বরটা বেশি হবে। আর কালকে সকালেই সেরে যাবে আশা করছি। থ্যাঙ্কস। ডাক্তার চলে যাওয়ার পর অর্নিল ওর আম্মুকে ফোন দিল। আম্মু মাথায় জলপট্টি দেয় কিভাবে? তাড়াহুড়ো করে অর্নিল। কেন, কি হয়েছে তোর? আম্মু আমার কিছু হয়নি। মিমের অবস্থা অনেক বেশি সিরিয়াস। এখন তাড়াতাড়ি বল জলপট্টি কিভাবে দেয়? একটা বাটিতে পানি নিয়ে আর তোর রুমালটা ভিজিয়ে মিমের কপালে দে। ওকে, রাখছি।
ওর আম্মুকে আর কিছু বলার সুযোগ না দিয়ে অর্নিলটি টেবিল থেকে একটা বাটি নিয়ে ওইটাতে পানি এনে টেবিলের উপর রাখল। পকেট থেকে রুমাল বের করে অর্নিল মিমের মাথায় ভেজা রুমালটা দিল। মিম তখনও অজ্ঞান। এসিটা অফ করে দিল অর্নিল। রাত অনেক হয়ে যায় মিমের সেবা করতে করতে। অর্নিলের চোখে মুখে টেনশনের ছাপ। মাঝরাতে মিমের জ্বরটা অনেক বেশি হয়। মিম কাতরাচ্ছে। অর্নিল পুরো ভয় পেয়ে যায়। মিমের গালে হাত দিয়ে বলে, মিম, মিম। কিন্তু মিম কোনো সাড়া দিচ্ছে না। মিমের জ্ঞান ফিরলেও কথা বলতে পারছে না। মিমের হাত পায়ে র্যাশগুলো বড় বড় হয়ে যাচ্ছে আর ফর্সা শরীরে দাগের মতো দেখা যাচ্ছে র্যাশগুলো। মিম অর্নিলের পাশাপাশি বসেছিল তাই মিম অর্নিলের প্যান্ট খামচে ধরল আর অস্থির হয়ে যাচ্ছে বারবার। অর্নিল তখন মিমের মাথায় জলপট্টি দেওয়া অফ করে দেয় আর মিমকে উঠিয়ে মেডিসিন খাইয়ে দেয়। মিম হুঁশে না থেকেই অর্নিলকে জড়িয়ে ধরে। অর্নিল পুরোপুরি হতভম্ব হয়ে যায় ও কি করবে। ও জানে মিম হুঁশে না থেকেই ওকে জড়িয়ে ধরেছে আর একদিকে মিমের এখন সত্যিই উষ্ণতা প্রয়োজন। অর্নিল পুরো দোটানায় পড়ে যায়। সব চিন্তা বাদ দিয়ে অর্নিল মিমকে জড়িয়ে ধরল আর মিমের উপর কম্বল দিয়ে দিল। অর্নিল ঘেমে একাকার হয়ে যাচ্ছে কিন্তু ওইদিকে ওর কোনো ভ্রুক্ষেপ নেই। আগে মিমকে ঠিক করতে হবে। অর্নিল বেডের সাথে হেলান দিয়ে বসল আর মিম অর্নিলের বুকের উপর মাথা রেখে পেছনে দিকে জড়িয়ে ধরল। অর্নিল মিমের হাতে একটা চুমু দিল আর চুলগুলো ঠিক করে দিল। সারারাত অর্নিল মিমকে তাকিয়ে তাকিয়ে দেখল। ভোরে মিমের জ্বর অনেক কমে যায়। নেই বললেই চলে। অর্নিল একটা চিন্তামুক্ত হাসি দিয়ে আস্তে করে মিমকে বালিশে শুইয়ে দিয়ে নিজের ঘরে চলে যায়। যাওয়ার সময় মিমের দরজা লক করে দিয়ে যায়। অর্নিল ঘরে গিয়ে গোসল করে আর চেঞ্জ করে আধা ঘন্টা পর আবার মিমের ঘরে যায়। গিয়ে দেখে মিম ফোন টিপছে আর বারবার নিজের শরীরের দিকে তাকাচ্ছে। আসবো? বাইরে থেকে অর্নিল। আপনি? অবাক হয়ে মিম, আমার ঘরের লক কার্ড পেলেন কোথায়? কেমন আছেন এখন? ঘরে ঢুকে, আমি অসুস্থ আপনি কি করে জানলেন? মিম আরও অবাক। আপনি খুব ভালো করেই জানেন যে বৃষ্টির পানিতে আপনার অ্যালার্জি, তাও কেন ভিজলেন বৃষ্টিতে? নিজেকে কষ্ট তো দিলেন সাথে আমাকেও। ওয়াত? আপনাকে কষ্ট দিয়েছি মানে? বিছানা থেকে নেমে মিম, ওখানেই বসেন, নামবেন না। আর আপনার কালকে জ্বর ছিল 105 ব্যাককোট। সারারাত বসে বসে আপনার মাথায় জলপট্টি দেওয়া, ওষুধ খাওয়ানো সব আমিই করেছি। কি? আপনি কি আমার সাথে মজা করছেন? ফোন হাত থেকে রেখে দিল মিম। মনে হয় ব্রেকফাস্ট অর্ডার করেছি আপনার জন্য। ফ্রেশ হয়ে আসুন তাড়াতাড়ি। আপনি কেন আমার ব্রেকফাস্ট অর্ডার করবেন? আর একটা মেয়ের সাথে সারারাত কাটানো এর মানে বুঝেন আপনি? আমি তো কোনো দিনই আপনার সাথে এইভাবে দরকার হলে মরে যেতাম। এই বাঁচার কোনো মানেই নেই আমার কাছে। ওষুধগুলো ছুঁড়ে ফেলে দিল মিম। লিসন, মরে যাব, যেতাম, এসব শব্দ আমার কাছে গ্রহণযোগ্য নয়। আর হ্যাঁ, অর্নিল চৌধুরী আর যাই হোক ক্যারেক্টারলেস নয়। কারো দুর্বলতায় আঘাত করা অর্নিল চৌধুরীর ক্যারেক্টার না। জাস্ট স্টপ। কোনো সাহসে আপনি আমার সাথে থেকেছেন? আমার ধৈর্যের সীমা পেরিয়ে যাচ্ছে এখন। চিৎকার করতে করতে মিম মাথা ঘুরে পড়ে যায় আর অর্নিল মিমের হাত ধরে টান দিয়ে নিজের উপর নিয়ে আসে মিমকে। ছাড়ুন। অর্নিলকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে মিম, ইচ্ছে করে ধরিনি তাই না ছাড়ার প্রশ্নও আসে না। মিমকে খাটে বসিয়ে দিয়ে অর্নিল, আজ পর্যন্ত বাপি ছাড়া আর কোনো ছেলে আমায় টাচ করার সাহস পায়নি, আর তা এইভাবে মাথা নিচু করে নিজের চুলগুলো মুঠোবন্দি করে ধরল মিম। এইভাবে রিয়েক্ট করার কোনো মানে হয় না মিস মিম। আমি কিন্তু কোনো বাজে কিছু করিনি আপনার সাথে, যদি করতাম তাহলে এতক্ষণে। অর্নিল থেমে গেল। স্যার, আসবো?
ব্রেকফাস্ট নিয়ে হোটেল বয়, ওইখানে রেখে চলে যাও। অর্নিল, ওকে স্যার। অর্নিলের মেজাজ প্রচণ্ড বিগড়ে যায়, কিন্তু ও মিমের সামনে প্রকাশ করছে না। নিজের রাগকে কন্ট্রোল করছে অর্নিল। ব্রেকফাস্ট করুন, এরপর ওষুধ খেয়ে রেস্ট করুন। সেইটা আমার ব্যাপার। মাথা তুলে মিম। অবভিয়াসলি নট। মিমের সামনে গিয়ে মিমের বাহু শক্ত করে ধরে অর্নিল। অর্নিলের চোখ ভীষণ লাল হয়ে আছে। হাউ ডেয়ার ইউ! হাত ছাড়ানোর চেষ্টা করে মিম। আমার দেয়ারের কিছুই তুমি দেখনি, আজকে থেকে দেখবা। 2 মিনিটে খাবারটা শেষ করবা। আর যদি কোনো কথা বল তাহলে কিস করা শুরু করব। কথাটা সিরিয়াস মুডে বলল অর্নিল। হোয়াট দ্য হেল ইজ দিস? কাকে ভয় দেখাচ্ছেন আপ? মিমের পুরো কথা শেষ হওয়ার আগেই অর্নিল মিমের ঘাড় ধরে মিমের ঠোঁট নিজের ঠোঁট দিয়ে ধরে রাখল পুরো 2 মিনিট। মিমকে ছেড়ে দিয়ে অর্নিল মিমকে বলল, এখনো কি খাবে না, নাকি এখনো কথা বলবে কোনোটা? অর্নিলের চোখ এখনো লাল। মিম শুধু ফ্যালফ্যাল করে অর্নিলের দিকে তাকিয়ে আছে, আর নিজের ঠোঁটে হাত দিয়ে রেখেছে। অর্নিল খাবারগুলো এনে মিমকে খাইয়ে দিতে চাইল। মিম না করার সাহসই পেল না। রাগে মিমের চোখ দিয়ে পানি পড়ছে। হাতের নখ ভেঙে ফেলেছে মিম রাগে হাত মুঠো করতে যেয়ে। অর্নিল মিমকে খাইয়ে দিল, আর খাওয়ানো শেষে মিমকে ওষুধ খাইয়ে দিল। নেক্সট টাইম থেকে সব কথার ভেবে চিনতে উত্তর দিবা, আর হ্যাঁ আমার সামনে না শব্দটা উচ্চারণ ও করবে না। তাহলে আজকের থেকেও বাজে বিহেভ করব। তোমার সাথে এমন বিহেভ আমি করতে চাইনি, বাট তুমিই বাধ্য করেছ। এইটাই অর্নিল। এতদিন দেখেছ একজনকে, আর আজ থেকে আরেকজনকে দেখবে। ঘুমাও এখন। মিমকে খাটে শুয়ে দিয়ে দরজা লক করে অর্নিল চলে গেল। আর বারান্দায় গিয়ে দাঁড়িয়ে আছে আনমনা হয়ে। মিম ঘরে শুয়ে কাঁদছে। এত বড় সাহস পায় কি করে ওই ছেলে? দুপুরে গার্লস স্টাফ দিয়ে খাবার পাঠায় অর্নিল মিমের ঘরে। অর্নিল নিজে গিয়ে খাইয়ে দিয়ে আসে মিমকে। মিম এখন সুস্থ, আর বডির র্যাশগুলোও নেই। বিকেলে ঘুরতে যাবা? অর্নিল মিমকে জিজ্ঞেস করল। মিম শুধু রাগী চোখ নিয়ে তাকালো অর্নিলের দিকে। এভাবে তাকিয়ে লাভ নেই, আর কান্না কেন করেছ? কিস করেছি বলে? মিমের দিকে তাকিয়ে অর্নিল। মিম কিছু বলল না। বিকেলে বের হচ্ছি, তুমি চাইলেও আর না চাইলেও। টেক কেয়ার। মিম না পারছে সইতে, আর না পারছে কিছু বলতে। বিকেলবেলা অর্নিল মিমের ঘরে এসে দেখে মিম মাথা কাত করে শুয়ে আছে। অর্নিল মিমকে না ডেকে সোজা কোলে তুলে নিল, আর খাটে বসিয়ে দিল। হোয়াট ইজ দিস ননসেন্স? মিম, ড্রেস চেঞ্জ কর। ওড়নাসহ কোনো লং ড্রেস পরবা। যদি এইসবটি শার্ট আর ট্রাউজার দেখি ফাটায় ফেলব। তোমার হাজবেন্ড ছাড়া আর কেউ দেখবে না তোমার সৌন্দর্য। আপনার কি এখনো মনে হচ্ছে না যে আপনি বাড়াবাড়ি করছেন? শান্ত গলায় মিম। মিমের প্রশ্ন শুনে অর্নিল হেসে দিল। সিরিয়াসলি? আমি বাড়াবাড়ি করছি? নেহাত আমার বাপি আমাকে ভদ্রতা শিখিয়েছে, নয়তো আপনাকে বুঝিয়ে দিতাম মেয়েদের হাতের থাপ্পড় কি জিনিস। রাগে কাঁপতে কাঁপতে মিম, তুমি আমাকে থাপ্পড় মারতে চাও? ভ্রু কুঁচকে অর্নিল, আপনার কাজের জন্য সেইটা অনেক কম শাস্তি আমি জানি। তাছাড়া আপনি আমার বড়, তাই থাপ্পড়টাই ইনাফ। আপনার সাহস কি করে হয় আমাকে কিস করার? শান্ত গলায় মিম। সাহস হয়েছে কোজ। থেমে গেল অর্নিল। কোজ? কিছু না। বিকেলে বের হচ্ছি, মাথায় রেখো। ঘর থেকে পা বাড়িয়ে অর্নিল। হে স্টুপাড, তুই যদি মরতে যেতে চাস যেতে পারিস, আই ডোন্ট কেয়ার, আমি গেলে যাব, না গেলে নাই। তুই আমাকে বলার কে? অনেক কষ্ট করেও মিম নিজের রাগ কন্ট্রোল করতে পারল না।
তুই? পেছনে ঘুরে অবাক হয়ে অর্নিল। তুই সেইটারই যোগ্য ক্যারেক্টার লেস কোথাকারের। পানির গ্লাস ফেলে দিয়ে মিম। কি? এগিয়ে এসে অর্নিল। তুই শুনছনি? তোর আমাকে যতটা ভালো মনে হয় আমি কিন্তু অতটা ভালো নই। তোর মতো ক্যারেক্টার লেস কতগুলো মানুষের কারণে আজ মেয়েদের এই অবস্থা। আচ্ছা তুই বল, তুই কোনো সাহসে আমায় লিপকিস করেছিস? আমি কি তোর বিয়ে করা বউ যে যখন ইচ্ছা তুই আমার সাথে যা খুশি করবি? অনেক কষ্টে নিজেকে কন্ট্রোলে রেখেছি কিন্তু আর পারছি না। এই জনোয়ার কোনো মেয়েকে স্পর্শ করার যদি এতটাই ইচ্ছে থাকে তাহলে কোনো হট হাউসে কেন যাচ্ছিস না? তোর সাথে কি আমি কিছু করেছি যে তুই আমাকে টাচ করবি? রাগে মিম পাগল হয়ে যাচ্ছে। আমি হট হাউসে যাব? আমি ক্যারেক্টার লেস? আমার চরিত্রের ঠিক নেই? ঠান্ডা মাথায় অর্নিল, চলো তোমাকেই বিয়ে করব এবং রাইট নাও কোনো হট হাউসে যাব না, বারবার তোমার কাছেই আসব। কাম অন লেটস গো। তোর মতো মানুষকে কোনো দিনই আমি বিয়ে করব না। দরকার হলে নিজেকে মেরে ফেলব, তবুও তোকে কখনোই বিয়ে করব না। অর্নিলের দিকে আঙুল তুলে মিম। তুমিও বেঁচে থাকবে আর আমাকেও মেনে নিবে চ্যালেঞ্জ করলাম। এখন চলো এই মুহূর্তে তোমায় বিয়ে করব, নয়তো আমি অর্নিল চৌধুরী নই। হাত মুঠোবন্দি করে অর্নিল। তুই পাগল? অর্নিল আর কোনো কথার জবাব না দিয়ে মিমকে কোলে নিল। সবার সামনে দিয়ে মিমকে কোলে নিয়ে বেরিয়ে গেল। বাইরের কান্ট্রি বলে কেউ কোনো ভ্রুক্ষেপ করল না। অর্নিল মিমকে ওর গাড়িতে বসিয়ে হাই স্পিডে গাড়ি চালাতে শুরু করল। এই ফাজিল, আমাকে এইভাবে নিয়ে আসার সাহস তোকে কে দিয়েছে? তুই আবারও আমাকে অপমান করছিস? মিম, আমার সাহসের কিছুই দেখনি তুমি। সামনের দিকে তাকিয়ে অর্নিল। আই সে স্টপ দ্য কার। আই সে স্টপ ইট, ড্যাম ইট, চিৎকার করে মিম। অর্নিল কোনো কথা না বলে সোজা ম্যারেজ রেজিস্ট্রি অফিসে গেল। উইটা তো বাংলাদেশ না যে যখন ইচ্ছা যেখানে ইচ্ছা কাজী অফিস পাবে। মিমের হাত শক্ত করে ধরে রেখেছে অর্নিল। মিমের গায়ে শুধুমাত্র একটা নর্মাল টেনটপ আর ট্রাউজার ছিল। অর্নিল ওর শর্ট ব্লেজার খুলে মিমকে পরিয়ে দিল জোর করে। আধা ঘন্টা পর অর্নিলের কথা মতো পেপার রেডি করল উকিল। অর্নিল মিমকে সাইন করতে বলল, কিন্তু মিম কাগজটা ছিঁড়ে ফেলে দিল আর কলমের বল ভেঙে ফেলল। অর্নিল অনেক কষ্টে নিজের রাগ কন্ট্রোলে রাখল। অর্নিল জানে মিম এমন কিছু একটা করতে পারে, তাই মেইন কপিটা আনতে না করেছে উকিলকে। ফটোকপি ছিঁড়ে ফেলার পর মেইন কপি আনতে বলল অর্নিল, আর টিপসই নেওয়ার জন্য কালি আনতে বলল। অর্নিলের কথা মতো উকিল সব করল। মিমের ডান হাত ধরে রেখে বাম হাত দিয়ে টিপসই করালো অর্নিল। এরপর অর্নিল নিজে সাইন করল। উকিলকে বলল এইটার কয়েকটা কপি সহ মেইন কপি তাকে হোটেলে পাঠিয়ে দিতে। অর্নিল অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে চলে গেল মিমকে নিয়ে হোটেলে। মিম রাস্তায় ব্লেজার খুলে জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিল। অর্নিল হালকা হাসল কিন্তু কিছু বলল না। তুই আজকে আমার জীবনটা শেষ করে দিছিস। তোকে কোনো দিন আমি মাফ করব না। এই বিয়ে বিয়ে খেলা এসব মানি না আমি। তুই আমার কেউ না, জাস্ট কেউ না। আজকেই বাংলাদেশে ব্যাক করব আমি। রাগে কান্না করে দিল মিম। চাইলেও পারবে না, কারণ তোমার পাসপোর্ট মিনিমাম 7 দিনের জন্য ভেরিফাই করা, সো ইউ কান্ট ডু ইট। তাছাড়া মাত্র বিয়ে করলাম। কোথায় ঘুরব, রোম্যান্স করব তা না, তুমি ওই ধুলোময় দেশে ব্যাক করতে চাইছ। অর্নিলের কথা শুনে মিম অর্নিলের গাড়ির কাঁচ ভেঙে ফেলে আর সাথে মিমের ও হাত কেটে যায় অনেকখানি। অর্নিল গাড়ি হার্ডব্রেক করে থামায়। মিম কান্না করছে। চোখের পানি সব রক্তমাখা হাতে পড়ছে। কাচের টুকরাগুলো হাতে বিঁধে আছে মিমের। পাগল হয়ে গেছো তুমি? চিৎকার করে অর্নিল মিমের হাত ধরল। মিম তো কাঁদছেই। দ্রুত হোটেলে গিয়ে নিজের ঘরে নিয়ে যায় অর্নিল মিমকে। মিম অজ্ঞান হয়ে গেছে।
মিমকে ওর বিছানায় শুয়ে দিয়ে স্যাভলন আর মলম নিয়ে আসে অর্নিল। মিমকে অজ্ঞান অবস্থাতেই হাত পরিষ্কার করে দিল অর্নিল, কারণ জ্ঞান ফিরলেই আবার চিৎকার শুরু করবে। হাত পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিয়ে মিমের জ্ঞান ফিরাল। হাত থেকে কাঁচ উঠাতে গিয়ে অর্নিলের ও আঙুল কেটে গেছে, কিন্তু সেই দিকে অর্নিলের কোনো খেয়ালই নেই। জ্ঞান ফেরার পর মিম আবারও কাঁদতে শুরু করে। অর্নিল তখন মিমের মাথায় হাত রেখে বলে, এইটা হওয়ার ছিল, সেইটা তুমি চাইলেও আর চাইলেও সি জেড, আমি তোমায় ভালোবাসি। ভালোবাসা ইজ মাই ফুট। মাথা থেকে অর্নিলের হাত সরিয়ে মিম, যদি তোর মিনিমাম লজ্জা থেকে থাকে তাহলে তুই কোনো দিন আমার সামনে আসবি না। তোর মতো অমানুষের সাথে মিম রায়হান কখনোই থাকতে পারে না। থাকতে হবে, কিচ্ছু করার নেই। বিয়ের পর স্বামীর হক আদায় করা প্রত্যেক স্ত্রীর জন্য ফরজ। আর আমার সাথে অসভ্যতামো করা তোর জন্য ফরজ, তাই না? খাট থেকে নেমে মিম, অসভ্যতামো করেছি, আবার প্রায়শ্চিত্তও তো করেছি। তোমায় বিয়ে করে প্রায়শ্চিত্ত করলাম জান। হোয়াট দ্য হেল? জান কে? ভালো করে কথা বল। অর্নিলের শরীরে পানি ছুঁড়ে মেরে মিম, অনেক হয়েছে আর না। মিমকে নিজের কাছে টেনে এনে অর্নিল, জানোয়ার ছাড় আমায়। চোখগুলো মরিচের মতো লাল হয়ে আছে মিমের। ছাড়ব তো নাই। আজকে থেকে এ রুমে থাকবে তুমি আমার সাথে। তোমার ঘর বুক হয়ে গেছে। মিমের পেটে হাত দিয়ে অর্নিল। অর্নিলের ছোঁয়ায় মিম কেমন যেন হয়ে যায়, পরক্ষণেই আবার অশান্ত হয়ে যায়। অর্নিলকে এক হাতে ধাক্কা দিয়ে সরানোর ট্রাই করে মিম, পারবে না, শুধু শুধু কষ্ট করে লাভ নেই। আপনাকে জাস্ট আমার পাশে দেখতে চাই না আমি। কোনো অসভ্য আর ক্যারেক্টার লেস ছেলে আর যাই হোক না কেন, কিন্তু মিম রায়হানের লাইফ পার্টনার হতে পারে না। অর্নিলের হাত সরিয়ে দিয়ে মিম ওর ঘরে চলে যায়। রাতে আমার কাছেই আসতে হবে রাজকুমারী, মনে মনে বলল অর্নিল। ফোন হাতে নিয়ে আম্মুর কাছে ফোন দিল অর্নিল। আমি কিন্তু বিয়ে করে ফেলেছি। নর্মালি কথাটা বলল অর্নিল। কি হো হো, আমার বৌমা কোথায়? অর্নিলের আম্মু উত্তেজিত হয়ে, ওর ঘরে। মিম রাজি হয়ে গেল বিয়ের জন্য। অবাক হয়ে অর্নিলের আম্মু, এতই সহজ? টিপসই নিতে হয়েছে ওর। ছি, বৌমা টিপসই দিয়েছে? দেয়নি, জোর করে নিয়েছি। এত কথা বলার সময় নেই, রাখছি। অর্নিল ফোন কেটে দিয়ে মিমের ঘরে যায়, কিন্তু দরজা লক করা। তখন অর্নিল পকেট থেকে কার্ড বের করে দরজার লক খুলে ঘরে ঢুকে দেখে মিম খাটের উপর হয়ে শুয়ে কাঁদছে। অর্নিল সোফায় বসে মিমের কান্নার শব্দ শুনছে আর মিমের দিকে তাকিয়ে আছে। মাঝে মাঝে একটু কান্নাও করতে হয়, নয়তো জীবন অপূর্ণ থেকে যায়। তবে তোমার জন্য এ কান্না বেশিদিন লাস্টিং হবে না, মনে মনে বলল অর্নিল। হঠাৎ মিমের কান্নার শব্দ থেমে যায় আর অর্নিল ও ধুক করে ওঠে। মিমের সামনে গিয়ে মিমকে সোজা করাই আর দেখে ও ঘুমিয়ে গেছে। তখন অর্নিল মিমকে কোলে নিয়ে ওর ঘরে এসি অন করে শুইয়ে দেয় আর ওর কপালে চুমু দেয়। মিমের সব জিনিসপত্র ওর ঘরে নিয়ে আসে। বিকেলে মিমের ঘরে গেস্ট উঠে। মিমের ঘুমন্ত চেহারায় তাকিয়ে অর্নিল ভাবছে, ও কি এত অশান্ত? কত মিষ্টি আর শান্ত লাগছে ওকে ঘুমের মধ্যে। একদম পিচ্ছি পিচ্ছি লাগছে। সন্ধ্যায় অর্নিল কফি খাচ্ছিল আর সোফার উপর বসে কাজ করছিল অফিসের জন্য। তখন মিম আওড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠে। লাল বাদামি চুলগুলো একদম এলোমেলো আর চোখের কাজল নষ্ট হয়ে গেছে। মিম চারদিকে তাকায়, এরপর অর্নিলের দিকে চোখ পড়তেই বুঝে যায় এইটা অর্নিলের ঘর। মিম খাট থেকে নেমে সোজা অর্নিলের টি শার্ট ধরে। কি সমস্যা আপনার? কেন এমন বাড়াবাড়ি করছেন আমার সাথে? অর্নিলের চোখে চোখ রেখে, এইটা বাড়াবাড়ি না।
এইটা তো তোমার রেসপন্সিবিলিটি অ্যাজ মাই ওয়াইফ আমার সাথে থাকা। মিমের হাত ধরে। কি কি বললেন আপনি? ঠোঁট বাঁকা করে তিরস্কারের হাসি দিল মিম। অর্নিল মিমের ব্যঙ্গ করাটা দেখে বলল, সময় তোমার করে নাও যা ইচ্ছা, তবে সত্যিটা কোনো একদিন তোমাকে মানিয়েই ছাড়ব যে আমি তোমায় ঠিক কতটুকু ভালোবাসি। দাঁড়িয়ে অর্নিল, আমার লাগবে না কোনো অমানুষের ভালোবাসা। যেই ছেলে কোনো মেয়েকে এইভাবে প্রস্টিটিউট বানিয়ে দিতে পারে সেই ছেলে কাকে ভালোবাসে? মিমের গালে সজোরে থাপ্পড় মেরে অর্নিল। অর্নিলের থাপ্পড়ে মিম সোজা আলমারির সাথে গিয়ে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। কাকে তুমি প্রস্টিটিউট বলছ? মিমের বাহু ধরে অনেক জোরে চিৎকার করে অর্নিল। মিম ফ্যালফ্যাল করে গালে হাত দিয়ে শুধু অর্নিলের দিকে তাকিয়ে রইল। নিজেকে প্রস্টিটিউট বলার আগে ভেবে নিও তুমি কার ওয়াইফ। মিমকে উঠিয়ে, তোমায় তো আমি প্রস্টিটিউট বানাইনি, তোমায় আমি বিয়ে করেছি, কেন নিজেকে এত সস্তা বানিয়ে দিচ্ছ তুমি? মিমের ঘাড়ের চুল ধরে মিমের গালে কিস করে অর্নিল। আপনি আমায় মারলেন? অর্নিলকে হালকা ধাক্কা দিয়ে মিম। আমার বউ নিজেকে প্রস্টিটিউট বললে আমি এর থেকেও বেশি ভয়ানক হতে রাজি। তুমি শুধুই আমার, আর কেউ তোমাকে ছোঁয়া তো দূরের কথা আশেপাশে আসার ও সাহস করবে না কোনো দিন। নিজের হাত দেয়ালে ঠেকিয়ে অর্নিল। আজ পর্যন্ত আমার বাপিও আমার শরীরে ফুলের টোকা দেয়নি, সেই জায়গায় আপনি এই কয়েকদিনে যা যা করেছেন আমার সাথে সেইটা যে কোনো কিছুর থেকেও বেশি। এরপরেও আপনি আমায় বলছেন আমাকে ভালোবাসেন? কেমন ভালোবাসা এইটা আপনার? ফ্লোরে বসেটি টেবিল ধরে কান্না করছে মিম। অর্নিল শুধু মিমের দিকে তাকিয়ে আছে আর কিছু বলছে না। আসলেই কি অর্নিল বাড়াবাড়ি করে ফেলছে? অর্নিল বারান্দার দরজার সামনে বসে পড়ে আর মিম ঘরে ফ্লোরে বসে কাঁদছে। অর্নিল ঘাড় ঘুরিয়ে শুধু মিমকেই দেখছে। কিছুক্ষণ পর অর্নিল উঠে গিয়ে মিমের সামনে দাঁড়ায়। মিমকে জোর করে উঠিয়ে দাঁড় করাই। মিমের মুখ তুলে দেখে চেহারায় 5 আঙ্গুলের দাগ বেশ ভালোভাবেই বসে গেছে। আর কাঁদতে কাঁদতে মিমের চোখ লাল হয়ে গেছে আর চেহারা ফুলে গেছে। মিমের গালে হাত দিয়ে মিমের একদম সামনে দাঁড়িয়ে অর্নিল বলল, সরি, আমি তোমায় মারতে চাইনি, প্লিজ সোনা ক্ষমা করে দাও আমায়। মিমের কপালে নিজের কপাল ঠেকিয়ে কেঁদে দিল অর্নিল। মিম কিছুই বলল না। তুমি কেন নিজেকে এত সস্তা বানিয়েছ? এই কারণেই আমি রেগে গিয়েছিলাম, কোনো দিন কাউকে সরি বলিনি, আজ তোমায় বললাম, আর কোনো দিন তোমার গায়ে হাত দিব না, প্রমিস। প্লিজ মাফ করে দাও আমায়, কেঁদো না আর প্লিজ। মিমের হাত ধরে। মিম এইবারও কিছু বলল না, শুধু অর্নিলের চোখের দিকে তাকিয়ে আছে আর চোখ দিয়ে পানি পড়ছে। আর কেঁদো না। মিমের চোখের পানি মুছে দিয়ে, আমার সহ্য হচ্ছে না। মিমকে নিজের বুকে শক্ত করে জড়িয়ে নিয়ে অর্নিল, কাঁদতে কাঁদতে তো চেহারাটা নষ্ট করে ফেলেছ, সারাদিনে গোসল ও করনি, চলো গোসল করবে, ভালো লাগবে তাহলে। মিমের গালে হাত দিয়ে অর্নিল মিমকে কোলে নিয়ে বাথরুমে নিয়ে গেল। মিমকে বাথরুমের ফ্লোরে দাঁড় করিয়ে ঝর্ণা ছেড়ে দিল। দুইজন একসাথে গোসল করল। মিম একদম চুপ হয়ে গেছে। গোসল শেষ করে অর্নিল টাওয়েল জড়িয়ে বেরিয়ে এসে মিমকে আরেকটা টাওয়েল দেয় আর ওর জামা দেয় চেঞ্জ করার জন্য। 5 মিনিট পর মিম চেঞ্জ করে বেরিয়ে আসে ভেজা চুলে টাওয়েল পেঁচিয়ে। চোখ আর চেহারা এখনো ফোলা মিমের। সোফার উপর আস্তে করে বসে মিমের দিকে 1 কাপ কফি এগিয়ে দিল অর্নিল। মিম অর্নিলের দিকে একবার তাকিয়ে কফিটা নিয়ে বারান্দায় চলে গেল। পিছু পিছু অর্নিল ও গেল। মিম কফি খাচ্ছিল আর বাইরে একমনে তাকিয়েছিল। অর্নিল এসে মিমের চুল থেকে টাওয়েলটা খুলে মিমের চুলগুলো মুছে দিচ্ছিল আস্তে করে, যাতে মিমের চুলে টান না লাগে। বারান্দার দেয়ালের উপর মিমের মেহেদি রাঙা হাতটা ছিল।
চুল মোছা শেষ করে অর্নিল মিমের হাতের উপর হাত রাখল আর মিমের সাথে গা ঘেঁষে দাঁড়াল। চুপ করে থাকবা? অর্নিল। মিম কফি খাচ্ছে। কথা বলো। আচ্ছা তুমি আমায় মারবা তো চলো মারামারি করব একসাথে। অর্নিল। মিম এইবারও চুপ করে আছে আর চেহারা ভারী হয়ে আছে মিমের। মিম, একটা কিছু তো বলো। আমি সরি বলেছি তো। মন খারাপ করে অর্নিল। অর্নিলের দিকে না তাকিয়েই কফির মগটা অর্নিলের দিকে এগিয়ে দিল মিম। ঘুম পেয়েছে? মগটা হাতে নিয়ে অর্নিল। মিম মাথা নাড়িয়ে না করল। এখানে অনেক ঠান্ডা। ঘরে আসো। জ্বর আসবে নয়তো আবার। মিমের হাত ধরে। মিম মাথা নাড়িয়ে না করল ঘরে যাবে না। অর্নিল দেয়ালের উপর মগটা রেখে মিমের পাশে দোলনায় বসল। মিম থুতুনিতে হাত দিয়ে বাইরে ঘাড় বাঁকা করে তাকিয়ে আছে। ডিনার করবে না? সেই কখন ওরা ডিনার দিয়ে গেছে। অর্নিল। মিম মাথা নেড়ে না করল। তাকাও তো আমার দিকে। মিমকে নিজের দিকে ঘুরিয়ে অর্নিল। মিম নিচে তাকিয়ে আছে। মুখটা একদম লাল হয়ে গেছে। এখানে আর এক সেকেন্ডও না। অনেক ঠান্ডা এখানে এই কারণেই তোমার মুখটা লাল হয়ে গেছে। চলো ঘরে। মিমের হাত ধরে ঘরে নিয়ে এলো অর্নিল আর বারান্দার দরজা লাগিয়ে দিল। ওভেনে খাবারগুলো গরম করল অর্নিল আর মিম খাটে কম্বল গায়ে দিয়ে চুপচাপ বসে আছে। অর্নিলের দিকে তাকাচ্ছেও না। 10 মিনিট পর অর্নিল খাবারগুলো এনে মিমকে খাইয়ে দিল জোর করেই। মিমের ওষুধ খাইয়ে দিল। এরপর মিমকে বলল, এখন তো ঘুমাতে হবে। না ঘুম আসছে না। মুখ ভারী রেখেই কথাটা বলল মিম। আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি। না দরকার নেই। আপনি এখানে ঘুমান আমি সোফায় শুচ্ছি। কথাগুলো আস্তে করে বলে উঠে যায় মিম। এই দাঁড়াও। তুমি সোফায় শুবে মানে? মিমের হাত ধরে অর্নিল। ওইখানেই বসছি আমি। ঘুম তো আর আসবে না। নিজের হাত ছাড়িয়ে মিম। চুপচাপ এখানেই বসো। মিমকে খাটে বসিয়ে দিয়ে অর্নিল, ঘুমাতে হবে না তবু এখান থেকে উঠবে না। মিম পিঠের নিচে বালিশ দিয়ে খাটে হেলান দিয়ে বসল। জানালা দিয়ে বৃষ্টির পানি পড়ছে মিমের মুখে। অর্নিল জানালার কাচ টেনে দিল। বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। বাতাসে কাচগুলো থরথর করে কাঁপছে আর অর্নিল এসিটা অফ করে দিল কারণ ঠান্ডায় মিমের কষ্ট হয়। অর্নিল খাটে এসে বসল। মিম হালকা সরে কর্নারে আসল। 2:30 বাজে। হাত থেকে ফোন রেখে অর্নিল। আমার ফোনটা? জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে মিম অর্নিলের দিকে তাকাল। শেলফের উপরে আছে। এনে দিচ্ছি। অর্নিল ফোনটা এনে মিমের হাতে দিল আর মিম ফোন হাতে নিয়ে দেখে নিয়ান 17 বার ফোন দিয়েছে। মিম নিয়ানকে হোয়াটসঅ্যাপ করল। কিছুক্ষণ নিয়ানের সাথে অফিসের ম্যানেজমেন্টের ব্যাপারে কথা বলল মিম। হঠাৎ বাইরে প্রচণ্ড বজ্রপাতের শব্দ হয় আর হাত থেকে মিমের ফোনটা পড়ে যায়। মিম প্রচণ্ড জোরে চিৎকার করে বাপিই বলে। অর্নিল সাথে সাথে মিমের হাত ধরে। মিম অর্নিলকে চোখ বন্ধ করে জড়িয়ে ধরে আর মিমকে খাটের মাঝখানে নিয়ে আসে অর্নিল। মিমকে বালিশে শুইয়ে দিয়ে মিমের উপর হালকা ঝুঁকে থাকে অর্নিল। এই পিচ্ছি এইভাবে কেউ ভয় পায়? কিচ্ছু হবে না আমি আছি তো। মিমের কপালে চুমু দিয়ে অর্নিল। মিম কোনো কথা বলছে না শুধু কাঁপছে ভয়। অর্নিল মিমের মাথায় হাত বুলিয়ে দেয় আর কিছুক্ষণ পরেই মিম ঘুমিয়ে যায়। অর্নিল ও বালিশ নিয়ে শুয়ে পড়ে আর মিমের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। অর্নিল মিমের দিকে তাকিয়ে থাকে সারা রাত। মিমের একটা হাত নিয়ে চুমু দেয় আর নিজের বুকের মধ্যে রাখে। পরের দিন সকালবেলা মিম ঘুম থেকে উঠে দেখে অর্নিল ওর বুকের উপর শুয়ে আছে। বেঘোরে ঘুমাচ্ছে অর্নিল। মিম অর্নিলকে এক ধাক্কা মেরে জাগিয়ে দিল আর অর্নিল মাথা তুলে অনেক কষ্টে চোখ খুলে বলল, কি হলো?
এভাবে ধাক্কা কেন দিল? ঘুমিয়েছেন কোথায় আপনি? চোখ রাঙিয়ে মিম। ওহ আচ্ছা, নিজের বউয়ের উপরেই তো শুয়েছি, অন্য কোথাও তো আর শুইনি। মিমকে জড়িয়ে ধরে আবার শুয়ে পড়ল অর্নিল। ছাড়ুন আমাকে। অর্নিলের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে উঠে যায় মিম। মিমের ঝাড়ি খেয়ে অর্নিল শুয়ে পড়ে মাথার নিচে বালিশ দিয়ে। বাম হাত দিয়ে শরীরে কম্বল টেনে দিল অর্নিল। সারারাত ঘুমায়নি, তাই এখন ঘুমানোর জন্য পাগল হয়ে যাচ্ছে। অর্নিল আবারও ঘুমিয়ে পড়ল, আর মিম ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসের নকশা আঁকতে বসল। মিম যখন গুরুত্বপূর্ণ কোনো কাজ করে তখন মিম নিজের চশমা পরে নইলে পরে না। চশমা পরে চুলগুলো কাঠি দিয়ে আটকিয়ে নিজের কাজ করছে খুব মনোযোগ দিয়ে। আধা ঘন্টা পর অর্নিল ঘুম থেকে উঠে। মিমকে চশমায় দেখে অর্নিল ভরকে যায়। মর্নিং চাশিস। হোয়াটস দিস ননসেন্স? চাশিস কে? চশমাটা টেনে নিজের মাথার উপর রাখল মিম। সে যেই হোক, তাকে কিন্তু অনেক কিউট লাগছে। কম্বল ছাড়িয়ে নিচে নেমে এলো অর্নিল। অসহ্য একটা। ফোন হাতে নিয়ে বারান্দায় চলে এলো মিম। অর্নিল নিজের চুলগুলো আঙুল ঘুরিয়ে ঠিক করল আর ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। মিম বারান্দায় গিয়ে ওর বাপিকে ওয়েব কল করল। মামনি কেমন আছো? গিয়ে তো ফোন দিল না। মিমের বাপি। সরি বাপি, আসলে অনেক ঝামেলা হয়ে গেছে এর মাঝে। মন খারাপ করে মিম। তোমার গালে কিসের দাগ মামনি? উৎসুক হয়ে মিস্টার রায়হান। বাপি, ব্যথা পেয়েছিলাম। তুমি কি ব্রেকফাস্ট করেছ? এভয়েড করল মিম। মামনি, আমায় মিথ্যে বলো না তুমি। আগে বলো কি হয়েছে গালে? সিরিয়াস হয়ে মিমের বাপি। বাপি, কিছু হয়নি তো? মিম। চোখ রাঙিয়ে মিস্টার রায়হান। মিম কোনো দিন বাপিকে মিথ্যে বলেনি। এখন কি জবাব দিবে সে বাপিকে? বাপি এসব শুনলে তো মেরাই ফেলবে অর্নিলকে, আর অনেক কষ্ট পাবে। আমতা আমতা করছে মিম, কিভাবে বলবে ও এত সব ঘটে যাওয়া কথা। আচ্ছা বাপি, বাদ দাও। বাংলাদেশে এসে বলছি। তুমি তোমার ফ্লাইটে আমাকে নেওয়ার ব্যবস্থা কর। আবারও কথা ঘুরালো মিম। হঠাৎ আজ তুমি আমার ফ্লাইটে যাবে বলছো? কি ব্যাপার? সিরিয়াস কিছু? বাপি, তোমায় আমি সব বলছি বাংলাদেশে এসে। তুমি আজকেই আমার যাওয়ার ব্যবস্থা কর। তোমার পাসপোর্ট কি হয়েছে? ও বাপি, রাগিও না তো আমায়। বিরক্ত হয়ে মিম। ওকে ডার্লিং, আমি বিকেলের মধ্যে দেখছি। ওকে, এখন রাখছি। ফোন কেটে দিয়ে মিম পেছনে ঘুরে আর দেখে অর্নিল ভেজা শরীরে টাওয়েল জড়িয়ে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। চুল থেকে টপ টপ করে পানি পড়ছে অর্নিলের। বাংলাদেশে যাচ্ছ? এর জবাব নিশ্চয়ই আমি আপনাকে দিব না। ভেতরে ঢুকে মিম। দিতে বাধ্য যে তুমি। ভুলে যেও না আমি তোমার হাজবেন্ড। লাইক সিরিয়াসলি? তাচ্ছিল্যের হাসি দিয়ে মিম। I don't make any joke with you, okay? অর্নিল রেগে গেল। যা ইচ্ছা করুন, সেইটা আপনার ব্যাপার। আমার দেশ, আমি যেতেই পারি। অবশ্যই পারো। তুমি যেতেই পারো তোমার দেশে, বাট তোমার এইটা ভুললে চলবে না যে তুমি এখন কি? আর কে? হে, জাস্ট লিসেন টু মি। আমি মিম রায়হান, আর আমার বাপির একমাত্র আদরের মেয়ে। এর বাইরে আমার আর কোনো পরিচয় নেই, আর কোনো দিন হবে না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আই থিঙ্ক ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। অনেক রেগে গেছে মিম। ও আচ্ছা, আমার সাথে বিয়ে হওয়া, একসাথে রাতে থাকা, এসব তোমার কাছে কিছুই না? অর্নিল একটু নরমাল হয়ে। একটা কাগজে জোর করে টিপসই নিলেই ওইটাকে বিয়ে বলে না, আর একরাত কারো কাছে জোর করে রেখে দিল এই ওই মেয়ের বিয়ে হয়েছে বলে কোনো প্রমাণ থাকে না। সো নেক্সট টাইম আমাকে ওইসব কথা বলবেন না। যা হয়েছে সেইটা এখানেই শেষ, জাস্ট ফিনিশড।
আঙুল দিয়ে ক্রস সাইন একে মিম। ওহ তাই নাকি? চলো প্রমাণ রেখে দিচ্ছি যে তুমি মেরিড আর অর্নিল চৌধুরীর লিগাল ওয়াইফ। মিমকে ধাক্কা দিয়ে খাটে ফেলে দিল অর্নিল। কি করছেন আপনি? চিৎকার করে মিম। প্রমাণ রাখার কাজ করছি। মিমের পেটে হাত দিয়ে অর্নিল। যদি নিজের ভালো চান তো এক্ষুনি উঠুন আমার উপর থেকে। নিজের ক্যারেক্টার আর লুজ করবেন না। অর্নিলকে ধাক্কাতে ধাক্কাতে মিম। অর্নিলের চুলের পানি মিমের মুখের উপর পড়ছে। অর্নিলের হার্টবিট বেড়ে যাচ্ছে কিন্তু মিম বারবার অর্নিলকে ধাক্কাচ্ছে। অর্নিল মিমের কোটি খুলে ফেলল আর মিমের চুল খুলে দিল। মিম প্রচণ্ড চেঁচাচ্ছে কিন্তু অর্নিলকে ছাড়িয়ে উঠতে পারছে না। মিমের চেঁচামেচি অফ করার জন্য অর্নিল মিমের ঠোঁটে কিস করল। এরপর আমি আর বলবো না। কিছুক্ষণ পর, অনেক মেয়ের সাথে চলেছি কিন্তু তোমার মতো করে কাউকে ভালো লাগেনি। কোনো দিন কাউকে ছুঁইনি এইটা মিথ্যে কথা হবে যদি বলি বাট কাউকে ব্যাড টাচ দেইনি। তুমিই প্রথম আর তুমিই শেষ। অনেক ভালোবাসি তোমাকে আর স্পেশালি তোমার ওই জেদি মনটাকে। টি শার্ট পরতে পরতে অর্নিল। অর্নিলের কথা শেষ হওয়ার পর মিম ঠাসস করে অর্নিলের গালে একটা চর বসিয়ে দিল। অর্নিল হতভম্ব হয়ে গেল। চলবে।